বিসমিল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাসটা করব ইনশাল্লাহ। যদিও আজকে অনেকেই জানিয়েছেন যে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, কারেন্ট নাই, তারপরে নেটের প্রবলেম। তো এগুলো সমস্যা আসলে থাকবে, জীবনে চলতে গেলে সমস্যা সামনে আসবে, সমস্যা মোকাবেলা করে আমাদেরকে সামনে আগাতে হবে। তো যে ভাইরা এখন জয়েন করেছেন, হ্যাঁ, তো তাদের সময়ের দাম আছে। তো সেই হিসাবে আমরা আসলে ক্লাসগুলো মিস না করি, এটাই ভালো হবে। কারণ গত ক্লাসটা আমরা প্রথম ক্লাস করতে চেয়েছিলাম ইলাস্ট্রেটরে, বাট বৃষ্টির কারণে আর কি করা হয় নাই। তো আজকে আমরা জি রেকর্ড অন করেছি ভাই, হ্যাঁ রেকর্ড অন করেছি। আজকে আমরা ক্লাসটা, রেগুলার যে ক্লাস হচ্ছিল সেই ক্লাসটা আমরা করি। জি, আমি চেক করেছি, হচ্ছে। ওকে। আচ্ছা, যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু হোয়াটসঅ্যাপে কেউ একজন মেসেজ দেন এখানে, অথবা হ্যান্ড রাইজ করেন, আমি নোটিফিকেশন পেলে আমি দেখব। আচ্ছা, তো আমি আজকের যে কোর্সের আউটলাইনটা আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আহ, আপনাদের হোমওয়ার্কগুলো দেখতেছিলাম, বেশ ভালোই কাজ করেছেন অ্যানিমেশনের, কিন্তু সবাই প্র্যাকটিস করে না, এটা আসলে দুঃখজনক বিষয়। ক্লাসগুলো শুধু করলে হবে না, প্র্যাকটিসটা অনেক ইম্পর্ট্যান্ট। প্র্যাকটিস ছাড়া আসলে এগুলো শুধু ক্লাস করে, শুধু ভিডিও দেখে এগুলো শেখার বিষয় না। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো প্র্যাকটিস করেই শিখতে হয়। তো এই জিনিসগুলো এরকমই একটা কিছু। আপনি যতই ক্লাস করেন বা যতই ভিডিও দেখেন, আলটিমেটলি এগুলো কিন্তু শিখতে পারবেন না। সো যারা প্র্যাকটিস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করছেন না তাদেরকে করার জন্য আর কি অনুরোধ করছি। আর ইতিমধ্যে অনেকে হচ্ছে গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স কোর্সে রেজিস্ট্রেশন করেছেন। যারা করেছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা করেন নাই, সময় আছে। যদি আপনি মনে করেন যে অ্যাডভান্স কোর্সটা করবেন, এবং যদি এই কোর্সে সবগুলো বিষয় আপনার কাছে ক্লিয়ার হয় এবং প্র্যাকটিসগুলো যদি কমপ্লিট করে থাকেন, তাহলেই কেবল রেজিস্ট্রেশনটা করবেন। আর যদি এগুলোতে দুর্বলতা থাকে, অথবা যদি মনে করেন যে না, আপনার জন্য আসলে এই সাবজেক্টটা না, তাহলে আসার দরকার নাই। ওকে, এই বিষয়টা একটু খেয়াল করে রাখবেন সবাই। ওকে, তো আজকে আজকে হচ্ছে 7 নাম্বার ক্লাসটা আমরা করতে যাচ্ছি। 7 নাম্বার ক্লাসে হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরটা আমরা শুরু করব। 7, 8, 9, 10 আমরা 4টা ক্লাস ইলাস্ট্রেটরের উপরে পাচ্ছি। তো গত ক্লাসে আমি ইলাস্ট্রেটরের একটু ওভারভিউ দিয়েছিলাম, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা বেসিক্যালি কি কাজ করে। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা বেসিক্যালি হচ্ছে ডিজাইনিং সফটওয়্যার, যেখানে হচ্ছে ডিজাইন রিলেটেড কাজগুলো করা হয়ে থাকে। আর ফটোশপটা বেসিক্যালি হচ্ছে কি, ফটো এডিটিং সফটওয়্যার। বাট ফটোশপে আমরা ডিজাইনের কাজগুলো করতে পারি, কিন্তু ইলাস্ট্রেটরে শুধু ডিজাইনের কাজগুলোই করা যায়, সেখানে ফটো এডিটিং রিলেটেড কোনো কাজ করা যায় না। আর ফটোশপের কাজগুলোকে বলা হয় হচ্ছে রাস্টার গ্রাফিক্স, আর ইলাস্ট্রেটরের কাজগুলোকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স। এই হচ্ছে কমন কিছু পার্থক্য। তো আমি এখানে ইলাস্ট্রেটর 2023 এই ভার্সনটা ওপেন করে রেখেছি, এটা আপনাদেরকে দেওয়া আছে। যারা পান নাই তারা গ্রুপের লিঙ্কটা চেক করবেন, তাদের এই গ্রুপটাতে দেওয়া আছে। ঠিক আছে, যে এখানে একদম উপরের দিকে যদি যান, এখানে দেখবেন যে এই যে এখানে ফিচারে একটা পোস্ট দেওয়া ছিল, এখানে আপনারা পেয়ে যাবেন লিঙ্কটা। তো এই যে এই লিঙ্ক থেকে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই পেয়ে যাবেন, ডাউনলোড করে নিয়ে। আচ্ছা, তো আমরা সরাসরি এখন একটা পেজ নিব। তো সেম অ্যাজ ফটোশপের মতোই ফাইল থেকে নিউ, অথবা এই যে এখানে ক্রিয়েট নিউ বাটন আছে, আমরা এখান থেকেও নিতে পারি, অথবা এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে ফটোশপের মতো এই জায়গাতেও সেম একটা বক্স আসবে। তারপরে এই পাশে সেম জিনিসগুলো পাচ্ছি, কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। যেমন হচ্ছে এখানে ব্লিড নামে একটা অপশন আসছে। তো ব্লিডটা ফটোশপে ছিল না, ইলাস্ট্রেটরে এটা আসছে। তো ব্লিডটা কি বা এটা কি কাজে লাগে এটা আমরা পরে জানবো, এখন আমাদের দরকার নাই, আমরা এখন 0 করে রাখবো। আর এবার এখানে আছে হচ্ছে ইউনিটস গুলো, এখানে আছে। ওকে, ইউনিটস গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেকগুলো বেশি আছে, ফটোশপে যেগুলো আমরা দেখছিলাম তার থেকে একটু বেশি আমরা পাচ্ছি। আচ্ছা, কোনো কি প্রবলেম হচ্ছে? দেখা যায় না? ক্লিয়ার আছে তো সবকিছু? আচ্ছা, তো এখানে আমি
জাস্ট যা আছে এই অবস্থায় আমি এখন ক্রিয়েট বাটনে ক্লিক করতেছি। এগুলো সবকিছু পুরনো, আর নতুন কিছু নাই। নতুন বলতে শুধু এই যে ব্লিডটা আমরা পাচ্ছি, এটা আমরা পরে দেখব। কালার মোড এখানে দুইটাই পাবেন, আরজিবি আর সিএমওয়াই। ফটোশপে আরো তিনটা ছিল, তো এখানে শুধুমাত্র দুইটাই। রেজুলেশন এখানে আছে তিনটা, যেমন হচ্ছে 300, 150 আর 72। ঠিক আছে, তো 150টা হচ্ছে মিডিয়াম, আর স্ক্রিনের জন্য আমরা বলছিলাম যে 72টা আমরা ইউজ করব। আর হাইটা বলতে হচ্ছে কি, প্রিন্টের জন্য হাইটা ব্যবহার করা হয় 300। অনেক সময় দেখা যায় যে হাইটাতে আপনার প্রিন্টের যে কালি সেটা অনেক বেশি পরিমাণে খরচ হয়, তো কিছু ক্ষেত্রে তখন ওরা কি করে যে এটার মিডিয়ামটা করে নেয়, তখন 150 পিপিআইটা করে নেয়। পিপিআই অথবা ডিপিআই, দুইটার মিনিংটা হচ্ছে ডিপিআই হচ্ছে ডট পার ইঞ্চ, অর্থাৎ একটা ইঞ্চিতে কতগুলো ডট থাকবে। আর পিপিআই মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, ওই ডটটাকেই পিক্সেল, মানে ডট আর পিক্সেল একই জিনিসই। ওকে, ওই যে পিক্সেল বলতে আমরা ফটোশপে যখন জুম করতাম তখন এই যে বক্স, ছোট ছোট বক্স দেখা যেত, ওগুলো হচ্ছে এক একটা পিক্সেল। তো কোথাও দেখবেন পিপিআই লেখা থাকে, কোথাও দেখবেন যে ডিপিআই লেখা থাকে, তো জিনিস একই, নাম আলাদা, ডট পার ইঞ্চ অথবা পিক্সেল পার ইঞ্চ। ঠিক আছে, এটা একটু মাথায় রেখে। আচ্ছা, তো যা আছে এই অবস্থায় আমি শুধু ওরিয়েন্টেশনটা আমরা এখানে একটু দেখি। ওরিয়েন্টেশনটা হচ্ছে, এটাও ছিল আগে ফটোশপে, যে লম্বালম্বি, আর একটা হচ্ছে কি পাতালে। জাস্ট A4 সাইজটা আমি যদি লম্বালম্বি ভাবে রাখি তাহলে এটা, আর এটাকে ঘুরাই নিলে এটা, জাস্ট হাইটটা কমে যাবে, উইডথটা বেড়ে যাবে। তো এখানে পয়েন্ট সিলেক্ট করা আছে, যা আছে থাকুক, আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে একটা পেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো পেজ নেওয়ার পরে আমরা একটু দেখি, এই জায়গাতে অনেক কিছু এলোমেলো হয়ে আছে দেখতে পাচ্ছেন। এখানে লাস্ট কাজের পরে যা যা করা হয় বা যেভাবে রাখা হয় সেগুলো ওইভাবেই থেকে যায়। তো আমি এটাকে একটু রিসেট করে নিচ্ছি। রিসেট কিভাবে করবেন সেটাও একটু দেখে নেন। উইন্ডো মেনুর ভিতরে যাবেন, এখান থেকে হচ্ছে ওয়ার্ক স্পেসে যাবেন, এখান থেকে রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন। তাহলে বাই ডিফল্ট ফটোশপ বা ইলাস্ট্রেটর মানে যেখানে যেভাবে ছিল সবগুলো আগের অবস্থায় ফেরত চলে আসবে। তো এটা একটা লাইনে হয়ে গেছে, আমি দুটা লাইনে দেখতে পছন্দ করি, তো এই অ্যারোতে ক্লিক করলে এটা দুইটা লাইনে চলে আসবে এই টুলস গুলো। আচ্ছা, আর ফাইল মেনুর নিচে বা মেনু বারের নিচে একটা বার থাকে, সেটাকে বলা হয় অপশন বার বা কন্ট্রোল বার। এটা আমরা উইন্ডো মেনুর ভিতরে এই যে এখানে পাবো কন্ট্রোল। ওকে, তো এখানে যদি ক্লিক করি তাহলে এই যে কন্ট্রোল বারটা চলে আসতেছে। তো যদি না থাকে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটা ডকুমেন্ট নিয়ে ফেললাম, তারপরে কি আছে একটু দেখি। তো কয়েকটা বিষয় এখন দেখবেন যে সেম জিনিস আছে, যেমন হচ্ছে আমরা নিউ ডকুমেন্ট নিলাম, এটা ফটোশপের মতোই। তারপরে এখন জুম টুল, হ্যান্ড টুল, আনডু, রিডো, এই তিনটা জিনিস ফটোশপে যেভাবে ব্যবহার করে আসছেন সেম এখানেও একই ব্যবহার। তারপরে আমরা একবার করে একটু দেখব। তো কিছুটা পার্থক্য পাবেন, সেগুলো কি সেটা আমি দেখাই দিচ্ছি। যেমন হচ্ছে জুম টুলটা যদি আমি সিলেক্ট করি, ফটোশপে কন্ট্রোল বারে দুইটা অপশন চলে আসতো, একটার ভিতরে প্লাস আরেকটার ভিতরে মাইনাস। কিন্তু ইলাস্ট্রেটরে দেখেন, আমি টুলটা সিলেক্ট করছি, এখানে কোনো পরিবর্তন আসে নাই। তো শুধুমাত্র আইকনের ভিতরে বা মাউসের ভিতরে কি দেখা যাচ্ছে, প্লাস সাইনটা দেখা যাচ্ছে। তার মানে এটা ক্লিক করলে জুম হবে, অথবা এভাবে ক্লিক করে আমরা ড্র্যাগ করেও দিতে পারি। ঠিক আছে, এভাবে ক্লিক করে যদি উপর থেকে নিচের দিকে টানি তাহলে জুম ইন হচ্ছে। এই যে স্ক্রলের যে এটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যদি নিচ থেকে উপরের দিকে টানা হয় তাহলে এটা জুম আউট হয়। ঠিক আছে, এই যে এটা জুম আউট হচ্ছে। আচ্ছা, তো এভাবে জুম ইন উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে জুম আউট, এভাবে আমরা একটা টুল দিয়ে দুটা কাজ একসাথে করতে পারতেছি সেটিংস থেকে পরিবর্তন করা ছাড়াই। আর জুম টুল, এটার আরেকটা শর্টকাট কি আমরা জানি, অল্টার প্রেস করে মাউসের যদি চাকাটা আমরা উপরে নিচে ঘুরাই তাহলে জুম ইন হয়। তো এক্ষেত্রেও একই ব্যবহারটা থাকতেছে। তাহলে পার্থক্যটা আমরা কি পেলাম? পার্থক্যটা পাচ্ছি যে ফটোশপে কন্ট্রোল বারে দুইটা অপশন ছিল, এখানে সেটা নাই। আর জুম টুলের জুম আউট বা জুম মাইনাস করার জন্য যেটা, সেটার কিন্তু কোনো অপশন এখানে নাই। তাহলে আমরা জুম আউটটা কিভাবে করব?
এই যে অল্টার প্রেস করে ক্লিক করে অল্টার প্রেস করে হচ্ছে মাউসের চাকাটা ঘোরানোর মাধ্যমে জুম ইন জুম আউট করব, অথবা জুম টুলটা দিয়ে নিচ থেকে যদি উপরের দিকে এভাবে আড়াআড়ি ভাবে ক্লিক করে ড্র্যাগ করি তাহলেও জুম ইন জুম আউটটা হচ্ছে। তো যার কাছে যেভাবে সহজ লাগে সেভাবে করবেন। তো সহজ হচ্ছে অল্টার প্রেস করে ক্লিক করা, কারণ অল্টার প্রেস করে ক্লিক করলে জুম টুলটা আর সিলেক্ট করার প্রয়োজন হয় না। আচ্ছা, আর হ্যান্ড টুল এটা আগের মতোই, এই যে স্পেস বার ধরলে হ্যান্ড টুলটা আসবে, আর হ্যান্ড টুলটা এই যে এর ভিতরে দেওয়া আছে, এখানে রাইট মাউস ক্লিক করলে এর ভিতরেরটা বের হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলটার কাজ হচ্ছে ডকুমেন্টটাকে আমরা মুভ করে এদিক ওদিক সরাতে পারছি। আচ্ছা, তো হ্যান্ড টুল এটার শর্টকাট হচ্ছে স্পেস বার। স্পেস বার যতক্ষণ প্রেস করা থাকবে ততক্ষণ আমরা হ্যান্ড টুলের ব্যবহারটা করতে পারবো। স্পেস বার ছেড়ে দিলে অন্য যে টুলটা সিলেক্ট করা থাকবে সেটা আবার ব্যাক করবে। ওকে, আর এর সাথে আরেকটা টুল ছিল জুম টুল, হ্যান্ড টুল, আনডু রিডু। আচ্ছা, আনডু রিডু এটা কোনো টুল না। তো আনডু রিডুর যে আমরা অপশনগুলো ব্যবহার করে আসছিলাম বা যে শর্টকাট কিটা, এখানেও সেম, কোনো পার্থক্য পাবেন না। আমি জাস্ট একটু দেখানোর জন্য কিছু শেপ তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, কিছু স্টেপ তৈরি করে নিচ্ছি। তো করলাম, এখন কন্ট্রোল জেড দিচ্ছি। যে কন্ট্রোল জেড একবার একবার করে দিচ্ছি, পিছনের দিকে এটা ব্যাক করতেছে। তো একবারে সম্পূর্ণ ব্যাক করে ফেলছি। এখন যদি আমি আবার রিডু করতে চাই তাহলে কন্ট্রোল শিফট জেড, তাহলে একটা একটা করে ব্যাক করতেছে। তার মানে আনডু রিডু এটাও সেম আমরা পাচ্ছি। তার ওকে, তো ফটোশপে আমরা যেই ব্যবহারগুলো পেয়ে আসছি এখানেও কিন্তু এই তিনটা কাজের ব্যবহারটা সেম থাকতেছে, কোনো পার্থক্য আমরা পাচ্ছি না। খুব বড় ধরনের পার্থক্য নয়, সামান্য কিছু পার্থক্য থাকতে পারে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা এবং সবকিছু ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলেন। দেখা যায় কিন্তু মাঝে মাঝে আপনার সরে যেতে সমস্যা হচ্ছে। ওকে, আচ্ছা, এটা আসলে নেটের প্রবলেমের কারণে হতে পারে। বিভিন্ন জায়গায় এখন বৃষ্টি, নেট প্রবলেম, এই সবকিছু মিলে আর কি একটু সমস্যা হইতে পারে। হ্যাঁ, একটু এটা ম্যানেজ করে নিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আটকাআটকি করলেও ওটা ওভারকাম হয়ে যায়। আচ্ছা, তো তারপরে আসি শেপ টুল। শেপ টুলটা আমি দেখাই। তো তার আগে আরেকটা বিষয় একটু বলে নেই, সেটা হচ্ছে আমরা এখানে যে সাদা কালারের যে পেজটা পাচ্ছি, এই পেজটাকে এখানে বলা হচ্ছে আর্ট আর্টবোর্ড। ফটোশপে এই পেজটাকে বলা হতো ক্যানভাস। তো ক্যানভাস আর আর্টবোর্ডের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে ক্যানভাসে আমরা যখন কাজ করছি, অর্থাৎ ফটোশপে যখন আমরা কাজ করছি, তখন এই সাদা কালারের বাহিরে যদি কোনো কিছু নিয়ে যাওয়া হয় তখন দেখবেন যে ওইটা দেখা যায় না, ওইটা কিন্তু হাইড হয়ে যায়। অর্থাৎ পেজের বাইরে যাই থাকুক না কেন সেটা দেখা যায় না। আর আর্টবোর্ড এটার যে কাজ বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনি আর্টবোর্ড ছাড়াও এই বাইরের যে জায়গাটা আছে, এই পুরা জায়গাটা, এই যে সর্বোচ্চ আমি এখন জুম জুম করছি, ওকে, 3% জুম অবস্থায় আছে, মানে সর্বোচ্চ জুম। তো এই পুরা জায়গাটা আমরা ব্যবহার করতে পারবো এবং পুরা জায়গাটাতে যাই কিছু রাখি না কেন সবকিছু এখানে সেভ থাকবে। তো এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, আর্টবোর্ড আর ক্যানভাস। ক্যানভাসে শুধুমাত্র আমরা সাদা কালারের ভিতরেই যা কিছু রাখবো সেটাই দেখতে পাই, বাট ইলাস্ট্রেটরে আমরা এই সাদা কালারের বাইরে পুরা জায়গাটাতেও আমরা কাজ করতে পারি। তো এই বাইরের জায়গাটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া, মানে কাজের জায়গা। আচ্ছা, আর সেভ করার সময় আমরা যখন মেইন ফাইলে সেভ করব তখন সবকিছুই সেভ থাকবে, এবং যখন জেপিজিতে আমরা সেভ করতে যাব তখন আমাদের সামনে দুইটা অপশন আসবে। একটা হচ্ছে যে আমি কি শুধু এই পেজের ভিতরে যা আছে সেইটাকে সেভ করব, নাকি আমার পুরো ওয়ার্কিং এরিয়া জুড়ে যা কিছু আছে সবকিছু আমি সেভ করব। ওকে, তো সেই হিসাবে আমরা এটা ঠিক করে দিতে পারবো। মানে ওইখানে অপশন আছে, আমরা যদি চাই যে শুধুমাত্র পেজের ভিতরেরটা আমি জেপিজিতে সেভ করব অথবা আমি প্রিন্ট করব, তাহলে সেই অপশন আছে। আর যদি আমি চাই যে না সবকিছুই আসবে, তাহলে হচ্ছে আমাদেরকে ওই সেভ করার সময় ওই সেটিংসটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো এখন আমরা শেপ টুলে আসি, যে এখানকার এই টুলস গুলো একটু দেখি।
আচ্ছা, ফটোশপে এই জিনিসটা হইতো না, ইলাস্ট্রেটরে আবার এটা পাবেন। যেমন এই যে টুলস গুলো আমরা পাচ্ছি, রাইট মাউস ক্লিক করলে রেক্টেঙ্গেল, ইলিপস বা পলিগন, এই শেপ গুলোকে আমরা চাইলে এই যে এই অ্যারোতে ক্লিক করলে এই শেপ গুলো আবার বাহিরে চলে আসবে, এবং এটাকে আপনি আপনার প্রয়োজন মতো যেখানে রাখলে সুবিধা হবে কাজ করতে সেখানে রেখে শর্টকাটে আপনি এটার ব্যবহারটা করতে পারবেন। ওকে, যেমন এটা আমি বাইরে নিয়ে আসছি, নামগুলো এখন দেখা যাচ্ছে না, বাট এই আইকন গুলো শো করতেছে। তো এগুলো আমরা ফটোশপে দেখে আসছি, এখানেও সেম। যেমন এটা দিয়ে হচ্ছে রেক্টেঙ্গেল শেপ, তারপরে যদি স্কোয়ার করতে চাই তাহলে শিফট প্রেস করে ক্লিক করব। আরেকটা মজার বিষয় হচ্ছে যে ইলাস্ট্রেটরে লেয়ার প্যানেল আছে, এই যে যেমন দেখেন লেয়ার প্যানেল আছে, বাট লেয়ার প্যানেলের কাজটা ফটোশপের তুলনায় একেবারেই কম। ফটোশপে কিন্তু লেয়ার প্যানেলটাই অনেক ইম্পর্টেন্ট একটা প্যানেল ছিল, অনেক কাজ ছিল লেয়ার প্যানেলে, বাট ইলাস্ট্রেটরে লেয়ার প্যানেলের গুরুত্ব খুব বেশি একটা না। তো যার কারণে লেয়ার প্যানেল যদি আমাদের সামনে ওপেন করা নাও থাকে প্রবলেম হবে না, এবং প্রত্যেকটা অবজেক্টের জন্য আমাকে আলাদা করে লেয়ার ক্রিয়েট করতেও হবে না, কারণ এটা বাই ডিফল্ট আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করে ফেলে। ওকে, আলাদা আলাদা লেয়ার এখানে ক্রিয়েট করে ফেলবে, তো যার কারণে আমাকে আর আলাদা করে এখানে লেয়ার ক্রিয়েট করতে হবে না। আচ্ছা, তো আমরা যদি স্কোয়ার চাই তাহলে শিফট প্রেস করব। আমি এই যে এখন শিফট প্রেস করছি, তাহলে স্কোয়ার হয়ে গেল। তো এই শিফট প্রেস করে যখন আপনি স্কোয়ার করবেন তখন অবশ্যই শিফটটা আগে ছাড়তে হবে। সরি, আগে হচ্ছে ক্লিকটা ছাড়বেন, তারপরে শিফটটা ছাড়বেন। এটা অনেকেই মিস করেন, যার কারণে শেপটা ঠিকমতো আসে না। হ্যাঁ, তো শিফটটা ধরবেন হচ্ছে ক্লিক করার পরে। যেমন এখন আমি শিফটটা ধরি নাই, তো যখনই শিফট ধরবো তখন এটা স্কোয়ার হয়ে যাবে। এই যে স্কোয়ার হয়ে গেল। এখন আমি যদি আগে শিফটটা ছেড়ে দেই তাহলে আমার এই যে স্কোয়ার যে সাইজটা আসছে এটা আবার নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা ক্লিক ছাড়বো, তারপরে হচ্ছে শিফট ছাড়বো। এরপরে আছে হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল দিয়ে হচ্ছে এই যে সার্কেল, এটা আমরা জানি। তারপরে পলিগন টুল। পলিগন টুল দিয়ে হচ্ছে পলিগন আকারের এই যে শেপগুলো আমরা তৈরি করতে পারি ফটোশপে। এখানে পলিগন শেপ তৈরি করার সময় এই জায়গাতে উপরে একটা অপশন ছিল সাইড, তো কতগুলো আমরা সাইড চাই সেই হিসাবে আমরা এটা বাড়ায় দিলে বাড়তো, কমায় দিলে কমে যেত। কিন্তু ইলাস্ট্রেটরে আমরা এখানে এরকম কোনো সাইড নামে কোনো অপশন পাচ্ছি না। তবে এটার কাজটা আমরা করতে পারবো আরেকভাবে। যেমন ক্লিক করে যখন আমি ড্র্যাগ করতেছি, ক্লিকটা এখনো ছেড়ে দিইনি, এই অবস্থায় যদি কিবোর্ডের যে আপ ডাউন তারপরে লেফট রাইট অ্যারো গুলো আছে, এখান থেকে আমি যদি আপ অ্যারো প্রেস করি তাহলে আমার সাইডটা বাড়বে। এই যে একবার দিছি, দুইবার দিচ্ছি, তিনবার, চারবার। ওকে, আবার নিচেরটা দিচ্ছি, মানে নিচের যে অ্যারোটা আছে সেটা আমি প্রেস করতেছি, কমে যাচ্ছে। তো আপনার কয়টা লাগবে সাইড সেই হিসাবে আপনি এগুলো বাড়ায় দিতে পারবেন, কমাই দিতে পারবেন। ওকে, আর কমতে কমতে এটা লাস্ট ট্রাইঅ্যাঙ্গেলে এসে থেমে যাবে, এর নিচে আর যাবে না, ট্রাইঅ্যাঙ্গেল পর্যন্ত এটা পৌঁছে যাচ্ছে। তার মানে আমরা একটা টুল দিয়েই অনেকগুলো পলিগন আকারের শেপ কিন্তু ক্রিয়েট করতে পারতেছি। আমার প্রয়োজন মতো আমি সাইড তৈরি করতে পারতেছি। আপনি যদি এখানে অনেকগুলো আমরা সাইড তৈরি করে ফেলি, যেমন আমি এখন আপ অ্যারোটা ধরে আছি, এখন এটা কিন্তু সার্কেলের মতো হয়ে গেছে, বাট এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা পলিগন শেপ, কিন্তু এত পরিমাণে সাইড হয়েছে এবং একটা সাইড থেকে আরেকটা সাইডের এই যে কর্নার গুলোর যে দূরত্ব এতটা কাছাকাছি যে এটা পুরোটা কি হয়ে গেছে, একটা সার্কেল হয়ে গেছে। তো এই জন্য এটা প্রয়োজন মতো আর কি আপনি কম বেশি করে দিবেন। তো আমি এখান থেকে আবার ডাউন অ্যারোটা ধরে কমায় দিচ্ছি। এই, আচ্ছা, তো আমি ডিলিট করার জন্য শুধুমাত্র আপনি কি করবেন, ডিলিট বাটন প্রেস করবেন, যে অবজেক্টটা সিলেক্ট করা থাকবে সেটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে স্টার টুল। স্টার টুলটা হচ্ছে স্টার তৈরি করবে, যেমন এই যে স্টার তৈরি করতেছে স্টার। তো এখানেও সাইড আছে এখন, বা মাথা আছে হচ্ছে কয়টা, 5টা। তো এই মাথাগুলো যদি আমরা আরো বেশি চাই অথবা কম চাই সেক্ষেত্রে আপ অ্যারো এবং ডাউন অ্যারো। আপ অ্যারো দিলে মাথাগুলো এই যে বাড়বে, ঠিক আছে, আর ডাউন অ্যারো দিলে কমে যাবে। তো দেখেন এরকম একটা শেপ যদি আমরা ফটোশপে বানাইতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। ইলাস্ট্রেটরে কি হচ্ছে, জাস্ট এক ক্লিকেই আপনি একটা এই ধরনের শেপ কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারছেন।
আচ্ছা, আরো মজার জিনিস দেখেন, আমরা যখন স্টার টুল দিয়ে স্টারটা তৈরি করব, আমি মাথাটাকে একটু কমাই নিচ্ছি। তো স্টারের এই যে মাথাগুলো আছে, এই মাথাগুলোকে আমরা আরো লম্বা করতে পারবো, অথবা মানে আপনার কমায় নিয়ে আসতে পারবো। অর্থাৎ অর্থাৎ এই যে এখান থেকে যে ডিস্টেন্সটা, এই এতটুকু ডিস্টেন্স যেটা আছে, এটাকে বাড়াতে পারবো আরো। বাড়ালে এই জিনিসটা আরো চিকন হয়ে যাবে মাথাগুলো, আবার কমাতেও পারবো। ওকে, তো এগুলো বাড়ানোর জন্য, কমানোর জন্য কন্ট্রোল প্রেস করে এই যে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতে হবে। মানে ক্লিক করে যখন আমি ড্র্যাগ করতেছিলাম, এই অবস্থায় আমি কন্ট্রোল প্রেস করছি, এখন আর এই পুরো পলিগন স্টারটা বড় হচ্ছে না, শুধুমাত্র এই কর্নার গুলোই বড় ছোট হচ্ছে। তো কন্ট্রোল প্রেস করার মাধ্যমে আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল করতে পারতেছি। আবার দেখেন যে এখন কন্ট্রোল প্রেস করে আমি এটাকে ছোট করে নিচ্ছি। তো ছোট করে ধরেন এতটুকু করে নিচ্ছি, অথবা ভিতরের দিকে যদি দিই তাহলে জিনিসটা এই যে এরকম হচ্ছে। ওকে, আবার যদি বাইরের দিকে অল্প পরিমাণে দেই এবং মাথাগুলো যদি এরকম অনেকগুলো বাড়ায় দেই, তারপরে যদি আরেকটু কমায় দিচ্ছি, দেখেন কত সুন্দর একটা এই যে শেপ হয়ে গেল। ঠিক আছে, তো এই শেপটা আমরা জাস্ট কি দিয়ে বানালাম, স্টার টুল দিয়ে মাথাগুলোকে কন্ট্রোল প্রেস করে ছোট করে আপ অ্যারো দিয়ে অনেকগুলো মাথা তৈরি করে এই শেপটা বানাতে পারছি। খুব ইজিলি অনেক শেপ তৈরি করা যাচ্ছে ইলাস্ট্রেটরে। বাট ফটোশপে এগুলো করতে অনেক কষ্ট হবে, কারণ এখানে আসলে ডিজাইনের জন্যই তো এটা তৈরি করা ইলাস্ট্রেটরটাকে। তো যার কারণে এই ধরনের অনেক সহজ সহজ কাজ এই জায়গাতে দিয়ে রাখছে। আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। জাস্ট আপনি একটা ক্লিক করবেন, যেভাবে ক্লিক করে ড্র্যাগ করলে একটা লাইন তৈরি হবে। এটা একদম স্ট্রেট যদি চান তাহলে শিফট প্রেস করবেন, তাহলে একদম স্ট্রেট এটা আসবে। সেটা হরিজন্টালি হতে পারে, সেটা ভার্টিক্যালি হতে পারে। আচ্ছা, আমি আন্ডু করে নিচ্ছি। ওকে, তো শেপ টুলটা কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানান। ওকে, আচ্ছা, এরপরে যেটা আছে পেন টুল। তো পেন টুল ফটোশপে আমরা যেটা দেখে আসছি, হ্যাঁ, পেন টুল ফটোশপে আমরা যেটা দেখে আসছি এই জায়গাতেও সেম পেন টুলটাই আমরা পাচ্ছি। যেমন এটা হচ্ছে পেন টুল, পেন টুলটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে ফটোশপে আমরা কি করছিলাম, একটা ক্লিক করে হচ্ছে পেন টুলটা দিয়ে হচ্ছে আমরা ড্র করাটা শুরু করেছিলাম। তো ফটোশপের পেন টুল আর ইলাস্ট্রেটরের পেন টুলের মধ্যে আমরা অনলি দুইটা পার্থক্য পাবো, এবং খুবই ছোট ছোট পার্থক্য। তো কি কি পার্থক্য একটু বলে নিচ্ছি। যেমন হচ্ছে ফটোশপে রাবার ব্যান্ড নামে একটা অপশন ছিল, যেটা হচ্ছে এই যে পাতটা দেখা যাবে অথবা হাইড করা থাকবে। ঠিক আছে, যে এখন মাউসের সাথে আমার পাতটা দেখা যাচ্ছে, তো এই পাতটা আমরা চাইলে হাইড করতে পারতাম। ইলাস্ট্রেটরে হাইড করার কোনো অপশন নাই, এটা ভিজিবল আছে, ভিজিবল থাকবে। এটা হচ্ছে একটা পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে আমরা যখন ক্লিক করে ড্র্যাগ করি, ড্র্যাগ করার পরে যেরকম হ্যান্ডেল আসে বা এটা রাউন্ড একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়, রাউন্ড অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হওয়ার পরে যদি এরকম চাই যে এই মাথাটা এখন আমি কি করব, এটাকে আমি ডিলিট করে দিব, এখান থেকে সোজা যাব, অথবা সোজা হচ্ছে এইদিকে যাব বা উপরে নিচে যাব। তো এই ক্ষেত্রে কোনো প্রবলেম? আচ্ছা, হ্যান্ড রাইজ করেছেন, কোনো প্রবলেম যদি না হয় তাহলে পরে হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, আমি ক্লাসের টপিকটা আগে শেষ করে আপনাদেরকে শেষে সুযোগ দেব। কোনো প্রবলেম হলে তাহলে একটু মেসেজে আমাকে জানায়। আচ্ছা, তো এখন দ্বিতীয় পার্থক্যটা কি, যে এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা কাটার জন্য ফটোশপে আমরা অল্টার প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেছিলাম, বাট এখানে অল্টারটা ধরা লাগবে না, নর্মালি ক্লিক করলেই হ্যান্ডেলটা চলে যাবে। জাস্ট আমি সিঙ্গেল একটা ক্লিক করছি কোনো কি প্রেস করা ছাড়াই, তো হ্যান্ডেলটা চলে গেছে। তো এই হচ্ছে পার্থক্য, জাস্ট এখানে ক্লিক করলে হ্যান্ডেলটা চলে যাচ্ছে। ওকে, এই যে হ্যান্ডেলটা চলে যাচ্ছে। আর এই রাবার ব্যান্ড, এটা এখানে শো করা আছে, এটা হাইড করার কোনো অপশন নাই। তো বাকি সবকিছু সেম। অর্থাৎ এখানে আমরা কালার, অ্যাপ্লাই হয়েছে সাদা আর কালো। কালোটা হচ্ছে সাইড দিয়ে আছে, ভিতর দিয়ে হচ্ছে সাদাটা আছে।
এই যে বাইরে নিয়ে আসলে তখন দেখতে পাবেন। এখানে সাদার উপরে সাদা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো পেন টুলের যে কাজগুলো সেগুলো আমরা আজকে আরো দেখব। যেমন হচ্ছে ধরেন আরো যেটা ছিল যে পেন টুল দিয়ে আমরা যখন পাথের উপরে মাউসটা নিয়ে আসবো তখন ওই যে অটো অ্যাড অটো ডিলিট নামে একটা অপশন টিক মার্ক করা থাকলে প্লাস পয়েন্টটা দেখাবে, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। আবার যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে। তো এইটাও এখানে সেম পাচ্ছি। তারপরে হচ্ছে যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল একটা আছে, এটার কাজটা হচ্ছে কি, যদি কর্নার থাকে সেটাকে হচ্ছে রাউন্ড করবে, আর রাউন্ড থাকলে কর্নার করে দিবে। যেমন এই যে রাউন্ড আছে কর্নার করে দিচ্ছে, রাউন্ড আছে কর্নার করে দিল, রাউন্ড আছে কর্নার করে দিল। আর কর্নারটাকে রাউন্ড করার জন্য ক্লিক করে কি করতে হবে, এভাবে ড্র্যাগ করতে হবে, এছাড়া রাউন্ড হবে না। ওকে, এই জিনিসগুলো ফটোশপে আমরা দেখে আসছি, সেম ব্যবহারটা এখানে আমরা পাচ্ছি। আচ্ছা, এরপরে আসি সিলেকশন টুল। আচ্ছা, সিলেকশন টুলটা হচ্ছে উপরে আমরা পাচ্ছি, এখানে কয়েকটা সিলেকশন টুল আছে। যেমন একদম শুরুতে যেটা আছে এটার নাম হচ্ছে শুধু সিলেকশন টুল, শর্টকাট কি হচ্ছে ভি। ফটোশপে আমরা মুভ টুল ব্যবহার করেছিলাম, তো সেই মুভ টুলের যে কাজগুলো ছিল সমস্ত কাজ করবে এই সিলেকশন টুলটা। তো কি কি কাজ, যেমন প্রথম কাজ ছিল হচ্ছে অবজেক্টটাকে ধরে মুভ করা, তো এই কাজটাও এখানে করতেছে। মুভ টুলের আরেকটা কাজ হচ্ছে কপি করা, অল্টার প্রেস করে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি তাহলে সেই অবজেক্টটা কি হয়, কপি হয়। এখানেও সেম হচ্ছে সেটা, অল্টার প্রেস করে আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে যে কপি হচ্ছে। এটা দ্বিতীয় কাজ ছিল। তৃতীয় কাজ কি ছিল, অনেকগুলো লেয়ার যদি থাকে, যেমন এখানে অনেকগুলো আলাদা আলাদা অবজেক্ট আছে, তো এই অনেকগুলো অবজেক্টকে আমরা এভাবে ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারছি। এখন আমি যে কোনো একটাকে ধরলে সবগুলো একসাথে মুভ হচ্ছে। ওকে, তো এটাও ছিল মুভ টুলের আরেকটা কাজ, যে একাধিক লেয়ার যদি থাকে একাধিক লেয়ারকে আমরা সিলেক্ট করতে পারবো। তো মুভ টুল এর যে কাজগুলো আমরা শিখেছিলাম ফটোশপে, সেম কাজগুলো ইলাস্ট্রেটরে এই সিলেকশন টুল নামে এটা আমরা পাচ্ছি। আচ্ছা, এরপরে আছে এখানে ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, একটা হচ্ছে লেসো টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের যে কাজ ফটোশপে যেটা পেয়েছিলাম সেম কাজটা এখানেও অ্যাপ্লাই হবে। এই ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে কোনো পার্থক্য পাবেন না। তো এই টুলের কাজটা বেসিক্যালি কি ছিল, অ্যাঙ্কর পয়েন্ট ধরে এডিট করা। ওকে, তো এখানেও আমরা সেম জিনিসটাই পাচ্ছি, অর্থাৎ এখানে যে শেপগুলো করা হয়েছে এই শেপগুলোতে আমরা কি পাচ্ছি, যে অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছি। এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে যদি আমি এডিট করতে চাই, যেভাবে ক্লিক করে ড্র্যাগ করার মাধ্যমে এগুলোকে আমি এডিট করতে পারতেছি। ওকে, তারপরে যদি এরকম চাই যে একসাথে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, তাহলে যেভাবে ক্লিক করে ড্র্যাগ করে দিলাম, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরা হয়ে গেছে। এখন যে কোনো একটাকে ধরে আমি টান দিচ্ছি, দুইটা একসাথে কি হচ্ছে, মুভ হচ্ছে। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ ফটোশপে যেটা ছিল এখানেও সেম, কোনো পার্থক্য নাই, অর্থাৎ আমরা অ্যাঙ্কর পয়েন্ট ধরে সেই অ্যাঙ্কর পয়েন্টটাকে এডিট করতে পারতেছি। আর যদি একাধিক অ্যাঙ্কর পয়েন্ট ধরার দরকার হয় তাহলে এভাবে ড্র্যাগ করে দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরতে পারবো। আবার যদি এরকম হয় যে এই অ্যাঙ্কর পয়েন্ট লাগবে আর এই অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, এই ক্ষেত্রে আমি যদি এভাবে ক্লিক করে ড্র্যাগ করে দিই তাহলে এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা এবং এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্টটা এই দুটাও সিলেক্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি যদি মুভ করি বা এডিট করতে যাই এই সবগুলো একসাথে হবে। বাট আমার দরকার কোনটা, শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই কর্নারের এই অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে আমরা শিফট প্রেস করে একটা সিলেক্ট করার পরে আরেকটা সিলেক্ট করার সময় শিফট প্রেস করে সিলেক্ট করব, তখন এই যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট শুধুমাত্র সিলেক্ট হয়েছে। শিফট প্রেস করে একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট আপনি সিলেক্ট করতে পারবেন, যেমন এটাতে করলাম, এটাতে করলাম, এখন এই চারটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে, শুধুমাত্র এই চারটা অ্যাঙ্কর পয়েন্ট নাড়াচাড়া করতেছে। আচ্ছা, কি কোনো প্রবলেম? ক্লিয়ার আছে সবকিছু? টুলস বার দেখা যাচ্ছে না?
আমি তো ফুল স্ক্রিনে দিয়ে রাখছি। জি, কথা বাজতেছে। তাহলে আহ, আমার এখান থেকে প্রবলেম হলে অন্যদেরও প্রবলেম হতো, হয়তো বা আপনার ওখানে নেটের প্রবলেম কিনা একটু চেক করে দেখতে পারেন। আহ, আমার এখানে ডাটা ইউজ করতেছি, ডাটাতে বেশ ভালো, ওয়াইফাই থেকে ডাটার ইয়েটা ভালো পাওয়া যায়। তো আমি ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি, তো সমস্যা হওয়ার কথা না। ক্লিয়ার সাউন্ড, হ্যাঁ। আচ্ছা, সমস্যা হলে আবার একটু জানাই। জি, আমি শেষে সময় দিচ্ছি, হ্যাঁ, আমাদের ক্লাসের টপিক শেষ করে আপনাদেরকে সময় দিচ্ছি। তো আমরা সিলেকশন টুলের প্রথম যেটা আমরা দেখলাম এটা হচ্ছে শুধু সিলেকশন টুল, দ্বিতীয়টার ভিতরে প্রথম যেটা আছে এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে গ্রুপ সিলেকশন টুল একটা পাচ্ছি। তো গ্রুপ সিলেকশন টুলটা আমরা নেক্সট ক্লাসে একবার দেখবো, কারণ গ্রুপ করাটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আর 3 নাম্বার যেটা আছে লেসো টুল, লেসো টুলের কাজটা একটু দেখেন। যেমন ধরেন আমি এখানে যে আহ, ইয়েটা তৈরি করলাম, মাথাগুলো অনেক বেশি আছে, আমি একটু কমাই নিই। আচ্ছা, আর এটাকে ছোট করে নিচ্ছি। আরেকটা বিষয় দেখেন, কন্ট্রোল টি দিয়ে ফটোশপে আমরা ট্রান্সফর্ম বক্সটা নিয়ে আসতাম, এখানে কন্ট্রোল টি দেওয়া লাগে না। এখানে অটোমেটিক যে অবজেক্টটা সিলেক্ট করা থাকবে সেই অবজেক্টটাতে এরকম চারদিকে একটা বাউন্ডিং বক্স চলে আসবে। তো এই বক্সটাকে ধরে আপনি ছোট বড় করতে পারবেন। তো এখানেও যদি শিফট প্রেস করে ছোট বড় করেন তাহলে এটা রেশিও ঠিক থাকবে। আর শিফট ছাড়া করলে যেরকম চ্যাপ্টা হয়ে যাবে। তো রেশিও ঠিক থাকতে চাইলে আমরা শিফট প্রেস করে ছোট বড় করব। তো লেসন টুলের কাজটা হচ্ছে যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেক্ট করা। লেসন টুল দিয়ে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল এটাকে বলা হয়। ফটোশপে আমরা দেখছিলাম যে যেভাবে হাত ঘুরে আমরা ছেড়ে দিব সেভাবে হচ্ছে কি হয়, এটা সিলেকশন তৈরি হয়। তো এখানেও যেভাবে আমরা হাত ঘুরে ছেড়ে দিব সেভাবে হচ্ছে ওই জায়গার ভিতরে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো থাকবে সেই অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট হবে। যেমন এই যে স্টারটা আছে, এই স্টারটার সবগুলো মাথাতে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলতে এগুলোকে ধরতে যাই তাহলে আমাকে শিফট প্রেস করে করে একটা একটা করে ক্লিক করে এখানে ইয়ে করতে হবে। ওকে, এখানে একটা একটা করে আমাকে ক্লিক করে ধরতে হবে মাথাগুলো। বাট এক্ষেত্রে আমি যদি লেসো টুল দিয়ে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে দেই, যেমন ধরেন এখানে আমি ড্র্যাগ করে এই যে একটা এরিয়া তৈরি করে দিলাম, এই এরিয়ার ভিতরে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকবে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু মাথার অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরি, ওই যে এগুলো ধরা যাচ্ছে, এগুলো কাজ করতেছে। আর ওই যে গোড়ার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাকই আছে। তো এই যে সবগুলো সিলেক্ট করলাম। এখন এই যে এখানে ভিতরে দেখেন যেখানে কর্নার থাকবে সেই কর্নারের ভিতরে পাবেন এই যে এরকম একটা পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে দিন, মাথাগুলো কর্নার থেকে রাউন্ড হয়ে যাবে। ওকে, তো লেসো টুল দিয়ে মূলত হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করার কাজে ইলাস্ট্রেটরে ব্যবহার করে থাকি। আচ্ছা, তো এখানে সিলেকশন টুল এই কয়েকটা ছিল। এরপর আমরা এখন কালার কিভাবে অ্যাপ্লাই হচ্ছে এই বিষয়টা একটু দেখি। আর এই সিলেকশন টুলগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান। আচ্ছা, ওকে। তো এখন কালার অ্যাপ্লাইটা কিভাবে হচ্ছে সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আবার একটু ফটোশপে আগে একটু নিয়ে আসি। ফটোশপ থেকে আমরা আবার ইলাস্ট্রেটরে যাব। তো ফটোশপে আমরা এই যে এখানকার যে শেপ টুলগুলো ব্যবহার করেছিলাম, এটা ব্যবহার করার সময় আমরা কন্ট্রোল বারে দুইটা অপশন পেয়েছিলাম, ফিল এবং স্ট্রোক। এই দুইটা বিষয় যদি মনে থাকে এবং এই দুটার কাজ যদি সঠিকভাবে বুঝে থাকেন তাহলে এখন জিনিসটা বুঝতে পারবেন সহজে। যেমন আমি এই অবজেক্টটাকে ফার্স্টে হচ্ছে কালারটা একটু পরিবর্তন করে নেই। যেমন ধরেন এইরকম একটা কালার থাকুক। আচ্ছা, এটার একটা কপি নিচ্ছি এই পাশে, তারপরে হচ্ছে আরো দুইটা কপি আমি নিচের দিকে নিলাম। তো 4টা শেপ তৈরি করছি একটা শেপ থেকে। তো প্রথম শেপটাতে আমি চাচ্ছি যে প্রথম শেপে ফিলটাতে কালার আছে, স্ট্রোকে কোনো কালার দেওয়া নাই। তো এটা এরকমই থাকুক, শুধু ফিল আছে, স্ট্রোক নাই।
আচ্ছা, দ্বিতীয় যে শেপটা আছে এই যে এটা, এই শেপটাতে আমি কি চাচ্ছি যে স্ট্রোকে একটা কালার থাকবে, ফিলে কোনো কালার থাকবে না। তাহলে স্ট্রোকে আমি কালার দিছি, আর ফিলটা সিলেক্ট করে যে এখানে নো কালার, তাহলে ফিলের কালারটা চলে যাচ্ছে। ওকে, তাহলে ফিলের কালারটা এখান থেকে আর নাই। 3 নাম্বারটাতে আমি চাচ্ছি যে ফিলে এখানে কালার দেওয়া আছে, সাথে হচ্ছে স্ট্রোকেও আমি একটা কালার দিব। তো স্ট্রোকটা সিলেক্ট করে আমি ধরেন এই কালারটা দিচ্ছি। এটা খুব ছোট একটা কালার, মানে 1 পিক্সেলের আসছে, বোঝা যাচ্ছে না। এই যে এখন দেখেন বোঝা যাচ্ছে। 4 নাম্বার যে শেপ আছে, এই শেপটাতে স্ট্রোকে কালার নাই, ফিলে কালার আছে, তবে আমি চাচ্ছি ফিলেও কোনো কালার থাকবে না, তাহলে নো কালার। তাহলে এখন কি দেখা যাচ্ছে, অনলি এই পাতটা দেখা যাচ্ছে, শুধুমাত্র কি আছে পাত। বাট এই পাতটাও দেখা যাবে না যদি এই লেয়ারটা, আচ্ছা লেয়ার সিলেক্ট করা আছে, তারপরে এটা দেখা যাচ্ছে না, কারণ আমাদের শেপ টুলটা সিলেক্ট করা নাই। মুভ টুল সিলেক্ট করছি, ওর জন্য এটাও আর দেখা যাচ্ছে না। বাট আমি যদি শেপ টুলটা সিলেক্ট করি তখন আবার এটার পার্টটা দেখা যাচ্ছে। তো একটা শেপের এই যে 4 রকমের অবস্থা আমরা তৈরি করতে পারি। একটা হচ্ছে কি শুধু ফিল কালার, আরেকটা হচ্ছে শুধু স্ট্রোকে কালার, আরেকটা হচ্ছে ফিল স্ট্রোক দুটাই থাকবে, আরেকটা হচ্ছে কি ফিল স্ট্রোক কোনোটাই থাকবে না। তো একটা শেপের বা একটা অবজেক্টের আমরা ফিল কালার এবং স্ট্রোক কালারের মাধ্যমে 4 রকমের অবস্থা ক্রিয়েট করতে পারতেছি। ওকে, এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে ফটোশপ ইলাস্ট্রেটরে এখন এটা সহজে বুঝতে পারবেন। তো যেটাতে ফিল স্ট্রোক কিছুই নাই সেটা দেখা যাচ্ছে না, কারণ সেখানে তো কিছুই নাই, পাতটাও দেখা যাচ্ছে না, কারণ অন্য একটা টুল সিলেক্ট করা আছে। তো আমরা যখন শেপ টুলটা সিলেক্ট করতেছি তখন হচ্ছে পাতটা আবার দেখা যাবে। আচ্ছা, এখন ইলাস্ট্রেটরে আসি। ইলাস্ট্রেটরে এই জায়গাতে হচ্ছে দেখেন ফিল আর স্ট্রোক, এটার নাম কি ফিল, নিচেরটার নাম হচ্ছে, নিচে না এটা মানে এখানে উপরে নিচে জাস্ট ক্লিক, আমি যদি এখন এটাতে ক্লিক করি দেখবেন যে এটা উপরে চলে আসছে। আবার সাদাতে ক্লিক করলে সাদাটা উপরে চলে আসছে, তার মানে এখানকার এই উপরে নিচে হওয়ার বিষয়টা এটা ফিক্স না। ওকে, তো এটার নাম হচ্ছে ফিল আর এটার নাম হচ্ছে কি স্ট্রোক। এই দুটা বিষয় খেয়াল রাখতে হবে। ফটোশপের মতো ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড না, এখানে আমরা এই যে ফটোশপের শেপ টুলের উপরে কন্ট্রোল বারে যে ফিল আর স্ট্রোকটা দেখলাম, এই জিনিসটাই আছে হচ্ছে এখানে। অর্থাৎ একটা শেপে আমরা হয় ফিল স্ট্রোক দুটাই থাকবে, না হয় হচ্ছে যে কোনো একটা থাকবে, না হয় কোনোটাই থাকবে না। এরকম 4 রকমের অবস্থা আমরা এখানেও ক্রিয়েট করতে পারতেছি। যেমন ধরেন এখানে আমার সাদা কালার আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, তো এখন এটাতে ফিল স্ট্রোক দুটাই আছে, তো আমি চাচ্ছি শুধুমাত্র ফিল কালারটা থাকবে, স্ট্রোকে কোনো কালার থাকবে না। তাহলে এখানে স্ট্রোকটাতে একবার ক্লিক করব, যেটাতে আমি কালার চাচ্ছি অথবা কালার চাচ্ছি না, যেটাই করি না কেন সেটাতে ফার্স্টে ক্লিক করতে হবে। আর ক্লিক করার সাথে সাথে সেটা অ্যাক্টিভ অবস্থায় চলে আসবে, মানে ওইটাতেই কাজটা হবে। যেমন আমি এখন স্টকটাতে ক্লিক করলাম, এখন আমি যদি কালার চেঞ্জ করি, যেমন এই যে এখানে কালার প্যানেলটা চলে আসছে, এখান থেকে কালার চেঞ্জ করলেও কালারটা ওইটাতেই চেঞ্জ হবে। আবার যদি এখানে কালারটা আমি না চাই তাহলে এখানে নানে ক্লিক করব, তাহলে কালারটাও চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপরেরটাতে আমি কি চাচ্ছি শুধুমাত্র স্ট্রোকে কালার থাকবে, ফিলের কালারটা থাকবে না। তাহলে স্ট্রোকে কালার আছে, ফিলটাকে আমি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে নানে ক্লিক করলাম। আচ্ছা, কিছুই বোঝা গেল না, কারণ এইটাও সাদা ছিল, ব্যাকগ্রাউন্ডটাও সাদা আছে, আমরা বাইরে নিলে বুঝতে পারবো। 3 নাম্বারটাতে ফিল স্ট্রোক দুটাই আছে, আমি দুটাই রাখতে চাচ্ছি, তবে দুটারই কালার আমি চেঞ্জ করে দিব একটু বোঝার জন্য। যেমন ফিলের কালারটা চেঞ্জ করলাম, এখন স্ট্রোকের কালারটা চেঞ্জ করার জন্য স্ট্রোকটা সিলেক্ট করে নিচ্ছি। অর্থাৎ যেটাতে কালার চেঞ্জ করবেন অথবা কি করবেন কালারটা নান করবেন সেটা আগে সিলেক্ট করে নিতে হবে। তো স্টকটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ধরেন আমি এখান থেকে কালারটা চেঞ্জ করলাম, খুব অল্প বোঝা যাচ্ছে না, আমরা যদি এখান থেকে একটু বাড়ায় দেই এই যে পিটি স্টকের সাইজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি। 4 নাম্বার অবস্থা আমি কি করছিলাম, যে স্টকেও কোনো কালার থাকবে না, ফিলেও কোনো কালার থাকবে না। এই যে এখন ফিল স্টক কোনোটাতেই কালার নেই, শুধুমাত্র এখন পাতটা দেখা যাচ্ছে। তাও এটা দেখা যাচ্ছে শুধুমাত্র ইয়ে থাকার কারণে, এই যে এটা সিলেক্ট থাকার কারণে। আমি যদি বাইরে একটা ক্লিক করি তাহলে সেটা আবার দেখা যাচ্ছে না। ওকে, তো এই যে 4 রকমের অবস্থা দেখেন, একটা শেপের 4 রকমের অবস্থা আমরা ক্রিয়েট করতে পারতেছি। তো ফিল স্ট্রোক দিয়ে হচ্ছে মূলত ইলাস্ট্রেটরে
কালার অ্যাপ্লাই করতে হয়, হয় আপনি ফিলে কালার দিবেন, না হয় স্ট্রোকে কালার দিবেন, না হয় দুটাতে একসাথে কালার দিবেন। আর যেটাতে কালার দিতে চান বা নান করতে চান সেটা আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ফিলে কালার দিতে যাচ্ছি, ফিলটা সিলেক্ট করে আমরা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জের জন্য ডবল ক্লিক করলে এই যে কালার পিকার আসবে, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আবার কালার প্যানেলটাও যদি ওপেন করা থাকে এখান থেকেও কালার চেঞ্জ করা যাবে। আর কোনটার কালার চেঞ্জ হবে, যেটা এইখানে সিলেক্টেড থাকবে, মানে সিলেক্ট যেটা করা থাকবে সেটারই কালার চেঞ্জ হবে। যেমন ধরেন এখন স্টকে কোনো কালার নাই, বাট স্টকটাতে আমি ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি যদি কালার অ্যাপ্লাই করি স্টকে কালার চলে আসবে। কেন? কারণ স্টকটা সিলেক্ট অবস্থায় আছে। এই যে এখানে আসছে, সাইজটা একটু বাড়াই দিয়ে বুঝতে পারবেন। ওকে, তারপরে এখানে এটাতে কি আছে, স্টকে কালার আছে, স্টকে কালারটা আমি চেঞ্জ করতেছি। ওকে গুড, চেঞ্জ হচ্ছে। এখন আমি চাচ্ছি কি ফিলেও কালার দিব, তাহলে ফিলটাকে সিলেক্ট করে নিয়ে তারপরে যদি আমরা কালারে ক্লিক করি তাহলে কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো আশা করি যে কালার অ্যাপ্লাইয়ের যে বিষয়টা আছে হয়তোবা একটু প্রথম দিকে জটিল লাগতে পারে, বাট এটা আসলে একেবারে ইজি একটা বিষয়। কারণ ফটোশপে আপনারা একভাবে ব্যবহার করে আসছেন, ইলাস্ট্রেটরে কালার অ্যাপ্লাই করতে গেলে একটু নতুন নিয়ম পাচ্ছেন, যার কারণে কিছুটা প্যাচ লাগতে পারে শুরুর দিকে। তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই প্যাচটা লাগবে না। আমাকে একটু বলুন যে কালার অ্যাপ্লাইয়ের বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, টুলস বার কি দেখা যাচ্ছে না? সবাই কি দেখতে পাচ্ছেন না? দেখা তো যাওয়ার কথা, এখানে তো এমন তো কিছু নাই যে এটা। আচ্ছা, এখানে তাহলে পাচ্ছে তো সবাই ভাই, জি দেখা যাচ্ছে। আচ্ছা, কালার অ্যাপ্লাইয়ের পরে অবজেক্ট অ্যারেঞ্জমেন্টের বিষয়টা একটু দেখি। অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট এটা বোঝানোর জন্য আমি আগে হচ্ছে একটু ফটোশপে আপনাদেরকে নিয়ে আসি। ফটোশপে আসলাম, ফটোশপে আসার পরে ধরেন ওকে, এখান থেকে আচ্ছা, তো নর্মালি আমরা যখন কোনো লেয়ার ক্রিয়েট করি অথবা এখান থেকে যখন আমরা কপি করি তখন কি হয় যে লেয়ারগুলো নিচ থেকে উপরের দিকে কপি হইতে থাকে, অথবা যখন আমরা ক্রিয়েট নিউ লেয়ার নেই তখনও নিচ থেকে উপরের দিকে লেয়ারগুলো কপি হইতে থাকে বা আসতে থাকে। তো এখন যে কোনো লেয়ারকে আমরা উপরে উঠাই, কোনো লেয়ারকে আমরা নিচে নামাই, এই যে কাজটা আছে এই কাজটা আমরা লেয়ার প্যানেলে কি করি। যেমন লেয়ার ওয়ানটাকে আমি ধরেন একটু বড় করে দিচ্ছি, এটাকে ধরেন এরকম বড় করে দিলাম, দেওয়ার পরে এটা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, কালারটা একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন এই লেয়ারটা আছে সবার নিচে, তো এই লেয়ারটাকে আমি চাচ্ছি যে কয়েকটার উপরে উঠাবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা উপরে উঠাই দিই, তখন ওই যে নিচের লেয়ার গুলো যদি ছোট থাকে সেগুলো দেখা যাবে না বা হাইড হয়ে যাবে। আচ্ছা, তো এই যে উপরে উঠানো নিচে নামানোর যে কাজ, এই কাজটাকে বলা হয় অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট। তো ইলাস্ট্রেটরে যেহেতু আমরা কি ব্যবহার করব না, লেয়ার প্যানেলটা ব্যবহার করব না, খুব কম ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে এই লেয়ার গুলোকে উপরে নিচে ওঠানো নামানোর যে কাজটা আছে এই কাজটা আমাদেরকে শর্টকাট কি ব্যবহার করে করতে হবে। তো এটা করার জন্য আমি কিভাবে করতেছি একটু দেখেন। আচ্ছা, আমি শুধুমাত্র ইয়েটা ফিলটা অন রাখি। আচ্ছা, এরপরে আরেকটা অবজেক্ট নিলাম, এটাতে আরেকটা কালার দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কালার দিচ্ছি, এটাতে আরেকটা কালার দিচ্ছি। ওকে, এখানে ধরেন হলুদ কালারটা দিচ্ছি। ওকে, তো আমি চারটা পাঁচটা এখানে শেপ তৈরি করে নিলাম, অবজেক্ট তৈরি করে নিছি। নেওয়ার পরে একটু দেখেন যে আমি যেই অবজেক্টটা সবার প্রথমে ক্রিয়েট করছি সেটা হচ্ছে আমার এই যে এটা লাল কালারটা। তো এরপরে যেটা কপি নিছি, কপিটা স্বাভাবিকভাবে তার উপরে আসছে। লেয়ার প্যানেলের যে কনসেপ্ট, যে নিচ থেকে উপরের দিকে কপি করলেও আসবে অথবা ক্রিয়েট নিউ লেয়ার নিলেও নিচ থেকে উপরের দিকে আসবে। তো এই কনসেপ্টটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমি কপি দিছি
তখন এটার উপরে সবুজটা আসছে, তারপরে আরেকটা কপি নিচ্ছি, এটার উপরে আসছে, তারপরে এভাবে উপরের দিকে আসছে সবগুলো। তাহলে হলুদটা আছে সবার উপরে, লালটা আছে সবার নিচে। তো এখন আমার এরকম প্রয়োজন হবে যে ধরেন কোনো একটা অবজেক্টকে একটা অবজেক্টের পিছনে নিব অথবা একটা অবজেক্টের সামনে নিব। একটা একটা করে আমার কি করা লাগতে পারে, সামনে পিছনে যাওয়া লাগতে পারে। আরেকটা হচ্ছে যে একেবারে সবার সামনে নিব অথবা একেবারে সবার পিছনে নিব। অর্থাৎ চারটা অবস্থা। প্রথম কি বললাম যে একটা একটা করে সামনে পিছনে, আর দ্বিতীয়টা হচ্ছে কি একেবারে সামনে অথবা একেবারে পিছনে। তো এইটার শর্টকাট কিটা আছে আমি দেখাচ্ছি, এবং এই শর্টকাট কিগুলো অবশ্যই অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে। এছাড়া আপনি যদি এখানে গিয়ে বারবার ক্লিক করে আপনি এগুলো এডিট করতে চান তাহলে দেখা যাবে যে অনেক টাইম যাবে। যেমন এখানে আমি রাইট মাউস ক্লিক করলাম, তারপরে এই যে অ্যারেঞ্জ পাবেন। অ্যারেঞ্জের ভিতরে দেখেন এই যে এখানে চারটা যে অপশনের কথা বললাম সেই চারটা অপশন। ব্রিং টু ফ্রন্ট এর মানে হচ্ছে যে একেবারে সবার উপরে চলে আসবে। ও যেখানে থাকুক, লেয়ার প্যানেলের মাঝখানে থাকুক, উপরে থাকুক বা একদম সবার নিচে থাকুক, এখানে দিলে কি হবে, সবার উপরে চলে আসবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এইটার উপরে আসছে। তো ইয়োলোটা কি ছিল, সবার উপরে ছিল। এখন যদি আমি এটাকে এর উপরে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি যে না, এটার উপরেও এটা চলে আসছে, এটা মাঝখানে ছিল। আমি আন্ডু করে নিচ্ছি। তাহলে ব্রিং টু ফ্রন্ট দিলে কি হবে, এক লাফে সবার উপরে আসবে। ব্রিং ফরওয়ার্ড যদি দেই তাহলে এক স্টেপ করে আসবে। যেমন এখন ব্রিং ফরওয়ার্ড দিচ্ছি, শুধুমাত্র পিঙ্কের উপরে আসে, ইয়েলোর উপরে কিন্তু আসে নাই। দেখেন ইয়েলোর নিচে আসতেছে এটা। আচ্ছা, তাহলে এক স্টেপ উপরে এবং সবার উপরে। আর এই যে শর্টকাট কিগুলো দেখেন দেওয়া আছে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এর সাথে শিফট প্রেস করতে হবে। কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের শেষের পয়েন্টটা দিলে হচ্ছে উপরে উঠতেছে, আর শুরুর পয়েন্টটা দিলে হচ্ছে নিচে নামবে। সেন্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে এক স্টেপ করে নিচে নামবে। সেন্ড ব্যাকওয়ার্ড দিচ্ছি, এই যে এক স্টেপ নিচে নামছে কিন্তু লালের উপরে আছে। আবার সেন্ড টু ব্যাক যদি দেই, অ্যারেঞ্জের ভিতরে লাস্টে যেটা আছে সেন্ড টু ব্যাক, এটা একেবারে সবার নিচে নামা দিবে। যেমন এই যে লালেরও নিচে চলে গেছে, সবগুলোর নিচে চলে গেছে। তো এই শর্টকাট কি গুলো অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। এই যে এই শর্টকাট কি গুলো আপনি যদি বারবার এখানে এসে এসে ক্লিক করতেছেন তাহলে কাজ করতেই পারবেন না। ওকে, তো এটা জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলেই, কিছুদিন প্র্যাকটিস করলেই জিনিসগুলো একদম পুরোপুরি আপনি শিখে ফেলতে পারবেন। তো আমি কাজ করার সময় দেখবেন যে এগুলি ব্যবহার করি, যার কারণে অনেক সময় আহ, অনেকে বুঝতে পারে না। তো এই জন্য এটা ক্লিয়ারলি একদম সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম, যাতে এটা আমি যখন কাজ করব তখন যাতে আপনি ধরতে পারেন যে আমি এখন উপরে উঠাইছি, আমি এখন নিচে নামালাম। ওকে, এটা যেন আপনি ধরতে পারেন। তো এই জন্য অবশ্যই আপনাকে জিনিসটা প্র্যাকটিস করে তারপরে এটা বুঝতে হবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট। তো এরপরে আছে হচ্ছে লক করা, হাইড করা আর ডকুমেন্ট সেভ করা। তো লক করা এবং হাইড করা এই কাজগুলো ফটোশপে আমরা কি করছিলাম, যেমন হচ্ছে এই যে এখানে হচ্ছে হাইড করার অপশনটা হচ্ছে কি, এই যে এখানে আইতে ক্লিক করলে এটা হাইড হয়ে যাচ্ছিল, আবার ক্লিক করলে এটা শো করতেছে। আর লক করার জন্য লক অলটা ব্যবহার করতে বলছিলাম। লক অলে ক্লিক করলে এটা নাড়াচাড়া করবে না, কপি করা যাবে না, কালার অ্যাপ্লাই করা যাবে না, কোনো কিছু আর এই লেয়ারে করা যাচ্ছে না। তো এই লক করা এবং হাইড করার কাজটা ফটো ইলাস্ট্রেটরেও প্রয়োজন হবে। ওকে, এবং এটাও আমরা লেয়ার প্যানেল থেকে করতে পারবো। যেমন এই যে লেয়ার প্যানেলে আসলাম, তারপরে যে এখানে অ্যারোতে ক্লিক করলে এই দেখেন আমাদের 5টা লেয়ার সবগুলো দেখাচ্ছে। এখানেও এই যে এগুলো হচ্ছে চোখ, এটা যদি অফ করে দেই এটা চলে যাচ্ছে, অন করে দিলে আবার আসতেছে। আবার যদি এখানে একবারে সবগুলো দিই সবগুলো একসাথে হাইড হয়ে যাচ্ছে। এই লক করার জন্য এই যে পাশে একটা ঘর আছে, এই বক্সটা হচ্ছে লকের বক্স। এখানে কোনো কিছু আলাদা করে লেখা নাই, বাট ক্লিক করলে এটা লক হয়ে যাবে। যেমন এখন ইউলোতে আমি ক্লিক করছি, দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে, এটা ধরা যাচ্ছে না। ওকে, আবার যদি ধরেন সবুজটাতে ক্লিক করি, সবুজটা ধরা যাচ্ছে না, বাকিগুলো কিন্তু ধরা যাচ্ছে এবং মুভ করাও যাবে। তো লক করা আর হাইড করা আমরা সাধারণত এগুলো শর্টকাট কি ব্যবহার করে করব। তো এই শর্টকাট কিটা হচ্ছে কন্ট্রোল টু। লক করার শর্টকাট কি কন্ট্রোল টু। যেমন আমি নীল অবজেক্টটাকে ধরছি, এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করতেছি। তো এই যে এটা কিন্তু এখন লক হয়ে গেছে, এটাকে আর ধরা যাচ্ছে না। ওকে, কপিও করা যাবে না, কিছুই করা যাবে না। আনলক করার জন্য কন্ট্রোল টু এর সাথে অল্টার প্রেস করতে হবে, কন্ট্রোল অল্টার টু।
এখন কন্ট্রোল অল্টার 2 যখন দিছি দেখেন আমার আগের আরো দুটা অবজেক্ট লক করা ছিল, তো সবগুলোই আনলক হয়ে গেছে, এই যে সবগুলো। ওকে, সবগুলোই আনলক হয়ে গেল। এই আর এখন যদি আমার ইন্ডিভিজুয়ালি আনলক করার প্রয়োজন হতো, সেই ক্ষেত্রে আমাকে এই লেয়ার প্যানেলটা ব্যবহার করতে হতো। আরেকটা হচ্ছে হাইড করা। হাইড করার জন্য কন্ট্রোল থ্রি দিলে হাইড হয়ে যাবে। এই যে কন্ট্রোল থ্রি হাইড হয়ে যাচ্ছে। আর শো করবে কিভাবে? কন্ট্রোল অল্টার থ্রি দিলে এখন দেখেন আমার 3টা লেয়ার হাইড করা আছে। কন্ট্রোল অল্টার থ্রি দিলে সবগুলো একসাথে আবার ভিজিবল হবে। তো এই ক্ষেত্রে যদি আমার আলাদা আলাদা করে ভিজিবল করার প্রয়োজন হয়, তখনই কেবল আমরা লেয়ার প্যানেলটা ব্যবহার করব, এছাড়া আমাদের লাগবে না। তো আশা করি এই লক করা, হাইড করা, অ্যারেঞ্জ, এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীতে আপনি কাজ করতে গেলে এগুলোর বারবার রিপিট পাবেন, মানে বারবার আপনাকে এগুলোই কাজ করতে হবে। তো এজন্য এই জিনিসগুলো হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। খুব বেশি প্র্যাকটিস করে এই জিনিসগুলোকে ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা এখন একটা সেভ করা একটু শিখি, যে সেভটা কিভাবে করব। তো সেভ করার জন্য আমরা যাব হচ্ছে ফাইল থেকে সেভ। তো সেভে যাওয়ার পরে ক্লিক করলে এখানে দেখবেন যে সেভ এস টাইপ আসবে। সেভ এস টাইপের ভিতরে হচ্ছে, আচ্ছা, তো সেভ এস টাইপের ভিতরে এখানে কয়েকটা ফরম্যাট আমরা পাচ্ছি। তো প্রথম যে ফরম্যাটটা আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর ডট এআই। ওকে, যেমন এই যে এখানে এরকম একটা আইকনে সেভ হবে, এটা এআই ডট এআই, উপরেও এআই লেখা থাকবে। তো এআই ফাইলে সেভ করলে এরকম আসবে, এবং এআই ফরম্যাটটা হচ্ছে ইলাস্ট্রেটরের মেন ফাইল ফরম্যাট। তো অবশ্যই আপনি যেই কাজটা করবেন ইলাস্ট্রেটরে, সেটার মেন ফাইলে আপনাকে অবশ্যই কি করতে হবে? সেভ করতে হবে। তো আমি এখানে ধরেন যে আমি ফার্স্ট লিখে দিলাম। ওকে, দিয়ে সেভে দিলে নতুন একটা আমরা একটা বক্স পাবো, যেরকম একটা বক্স চলে আসছে। তো এই বক্সের ভিতরে যে ভার্সন লেখা আছে, দেখেন ভার্সন 2020 দেখাচ্ছে। তারপরে নিচে আরো অনেকগুলো নাম আমরা দেখতে পাচ্ছি। তো এটা বেসিক্যালি হলো যে ইলাস্ট্রেটরের একটা সমস্যা হচ্ছে যে এক ভার্সনের ফাইল আরেক ভার্সনে, মানে ব্যাকডেটেড ভার্সনে বা ওল্ড ভার্সনে এটা ওপেন হইতে চায় না, একটু প্রবলেম করে। যেমন ধরেন আপনি এখন ইউজ করতেছেন কি 23, তাই না? অর্থাৎ 23 আপনি ইউজ করতেছেন, অথবা 24-25 আপনি ইউজ করতেছেন, অর্থাৎ 20-এর পরে। তো 20 থেকে 24-25 এখন যা ইউজ করেন না কেন, সবগুলো ওই একটাতে আরেকটা ওপেন হবে। 20-এর পরের যে আগের যেগুলো ছিল, যেমন এখানে যে সিসি, লিজেসি মোড, CS6, এই সে অনেকগুলো মোড আছে বা অনেকগুলো ভার্সন আছে। তো আপনি যদি 20-এর একটা ফাইল অথবা 23-এর একটা ফাইল এগুলো তো ওপেন করতে চান, ওপেন হবে না। অথবা এগুলোর কোনো ফাইল আমাদের আপডেট ভার্সনে ওপেন হবে না। তো এজন্য এখানে এই অপশনটা দিয়ে রাখছে। অনেক জায়গাতেই দেখবেন, বিশেষ করে নীলক্ষেত বা যে জায়গাগুলোতে যে প্রিন্টিং প্রেস গুলো আছে, ওগুলোতে গিয়ে দেখবেন যে তারা কিন্তু এখনো ওই ইলাস্ট্রেটর 10 এগুলোই ব্যবহার করতেছে। তো আপনি কাজ করছেন 2023-এর একটা ফাইলে, ওইটা আপনি তাকে যদি দেন, সে ওপেন করতে পারবে না। তো তখন আপনাকে কি করতে হবে? জেনে নিতে হবে যে ভাই কোন ভার্সন ইউজ করতেছো। তখন যদি বলে যে আমি 10 ইউজ করতেছি, আপনাকে তখন 10 সিলেক্ট করে ওকে দিয়ে এটাতে সেভ করতে হবে। আর মেন ফাইল, মানে আপনি যেটাতে কাজ করতেছেন, এটা তো অবশ্যই একটা সেভ রাখবেনই। ওকে, তো আমরা এটা সিলেক্ট করে ওকে দিচ্ছি, তাহলে এটা সেভ হয়ে গেল। আর জেপিজি-তে সেভটা কিভাবে করব? দেখেন, জেপিজি-তে সেভ করার জন্য আমি দুইটা বিষয় বলছিলাম। একটা হচ্ছে কি, যে পুরা অবজেক্টটাই সেভ হবে, মানে এই যে পুরা অবজেক্টটা যা আছে আমরা যা সিলেক্ট করবো সবগুলো মিলে সেভ হবে। আরেকটা হচ্ছে অনলি কতটুকু আসবে, আমাদের পেজে যতটুকু সাইজ আছে সেটা। তো এটা সেভ এজ এ আমরা যাব, সেভ এজ কপি। এখানে গিয়ে দেখি এটা আছে কিনা, নাই। তো আমরা এক্সপোর্ট থেকে এটা পাবো। ওকে, এক্সপোর্ট, এই যে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ জেপিজি, পিএনজি এগুলোতে সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে যাওয়ার পরে আপনি এটা যে কোনো একটা নাম দিবেন। এরপরে এই যে এখানে সেভ এজ টাইপের ভিতরে
এই যে জেপিজি আছে, এই যে পিএনজি আছে, তো আমরা জেপিজি তে সেভ করব। তো জেপিজি সিলেক্ট করলাম, নিচে দেখেন কি আছে, ইউজ আর্টবোর্ড। তো ইউজ আর্টবোর্ডটা যদি সিলেক্ট করা না থাকে, তাহলে এই যে পুরা এই যে 5টা সার্কেল সবগুলো মিলে যতটুকু ডিজাইন বা যেরকম দেখতে পাচ্ছি, এই পুরাটাই জেপিজি আকারে সেভ হবে। আর যদি আমরা ইউজ আর্টবোর্ডটা দেই, তাহলে অনলি আর্টবোর্ডের যে সাইজ সেই অনুযায়ী সেভ হবে, বাইরের গুলা দেখা যাবে না। তো আমি দুইভাবে দেখাচ্ছি। যেমন হচ্ছে এখন এটা আনচেক অবস্থায় এক্সপোর্টে ক্লিক করলাম, তারপরে ওকেতে প্রেস করতেছি। আরেকবার আমি যাচ্ছি এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ, তারপরে ধরেন এখানে একটু নামটা চেঞ্জ করে দিলাম, জেপিজি থাকলো, বাট ইউজ আর্টবোর্ডটা আমি সিলেক্ট করে এক্সপোর্টে দিচ্ছি। ওকে, এখন ওকে দিচ্ছে। এখন আমরা যদি যাই, এই যে দেখেন এখানে দুইটা আসছে। একটা দেখেন প্রথম যেটা আমরা করছি, এটাতে কি আসছে, ওই পুরা সবগুলো মিলে যতটুকু সাইজ সবগুলো মিলে বড় করে দেখাচ্ছে। ওকে, এখানে কাটাকাটি আর হয়নি। কিন্তু পরেরটা আমরা সেভ করছিলাম হচ্ছে অনলি আর্টবোর্ড। অনলি আর্টবোর্ড সেভ করার কারণে আমাদের এই যে এই শেপগুলোর বাইরের অংশটা কিন্তু আর আসে নাই, এটা কেটে আসছে। তো এটা প্রয়োজন মতো আমরা এটা কম বেশি করে নিব। আচ্ছা, তো আশা করি আজকের যে টপিকগুলো ছিল এগুলো ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের হোমওয়ার্কটা আমি দেখাবো, দেখায় তারপরে আমি আপনাদের মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানান। জি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা পরবর্তী যে বিষয়টা আছে যে আজকের হোমওয়ার্কটা কি থাকবে সেটা একটু দেখি। হোমওয়ার্ক হচ্ছে আমি বেশ কিছু ছবি এখানে রেখেছি, এগুলো জাস্ট কি করবেন, দেখে দেখে বানাবেন। এগুলোর উপরে হাত ঘুরে ঘুরে জাস্ট পেন টুল, তারপরে যে কালার দেওয়া, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এই জিনিসগুলোর ব্যবহারগুলো প্র্যাকটিস করার জন্য আমরা এখানকার কিছু আহ, এখানকার কিছু ডিজাইন আমরা প্র্যাকটিস করব। তো আমি এখান থেকে ধরেন একটা দুইটা বানায় দেখাবো, একটা বানায় দেখে তাহলে বুঝতে পারবেন। তো এটা এইভাবে ফার্স্টে ওপেন করে নেবেন। আমি এটা ওপেন করে নিচ্ছি। তো এটাকে ফার্স্টে লক করে নিব, কন্ট্রোল 2 দিয়ে কি করে নেবেন, লক। লক করে নিলে এটা আর নড়াচড়া করবে না, এটা স্টপ হয়ে যাবে। তো লক করে নেওয়ার পরে এখন আমরা প্রথমে যে কাজটা করব, পেন টুল নিব, পেন টুল নিয়ে ফিল কালারটা অফ করব, স্টকে যে কোনো একটা কালার আপনি দিয়ে দিবেন। পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করব। তো এরপরে এখন জাস্ট এখানে প্রত্যেকটা কালার আলাদা অবজেক্ট হিসেবে আপনাকে চিন্তা করতে হবে যে এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা, তার মানে সবগুলো কি আলাদা আলাদা। ওকে, সবগুলোই আলাদা আলাদা হিসেবে আমাকে চিন্তা করতে হবে। আর প্রত্যেকটা অবজেক্টকে আমাকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখন আমি যদি একটু দেখি যে এই ইয়েলো কালারের উপরে আছে সবুজ কালার, তাই না? এই উপরে নিচের বিষয়টা একটু ভেবে নেবেন। শুরুতে এখান থেকে যে কোনো একটা থেকে শুরু করবেন না, ঠিক আছে? আগে কি ভাববেন যে এখানে অবজেক্ট কয়টা বানাতে হবে, এটা ফার্স্টে দেখবেন যে আমাকে অবজেক্ট কয়টা ক্রিয়েট করতে হবে। সেকেন্ডলি দেখবেন হচ্ছে যে এখানে উপরে আছে কোনটা, নিচে আছে কোনটা, এটা একটু ভেবে নেবেন। যেমন আমি সবার নিচে এই কালারটাকে ধরতেছি, হলুদ কালারের দুইটা আছে, আমি এইটাকে সবার নিচে আমি হিসাবে ধরতেছি। তার উপরে আছে এটা, আর তার উপরে এই পাশে এটা আছে সবুজ, তার উপরে আবার এই যে এটা, আর নিচের দিকে এটা আছে হলুদ কালারের উপরে। তো আমি এভাবে ধরে নিয়ে জাস্ট আমি এখন ড্র করতেছি। দেখেন পেন টুল দিয়ে কি করবেন, ওই যে পাথ করছিলেন না, পেন টুল দিয়ে পাথ করে আপনারা সিলেকশন করে কালার অ্যাপ্লাই করছিলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলেন, তো ওই কাজটা এখন এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করা লাগবে না, জাস্ট এটাকে ধরে ধরে পাথ করে এটাকে ড্রয়িং করবেন। জাস্ট একদম সাইড এজ দিয়ে যাবেন, যেখান থেকে শুরু করছেন দেখবেন যে ওখানে গিয়ে আবার এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমি এখানে গেলাম। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু এখানে এরকম করে আমি যাচ্ছি, এটা সমস্যা হবে? হবে না। কেন হবে না? কারণ আমি যখন উপর দিয়ে আরেকটা শেপ আমি তৈরি করবো, এই যে এই হলুদটা, তখন এটা উপরে থাকবে। তো উপরে থাকলে তো এটা আমি যেহেতু নিচে ধরতেছি,
উপরে থাকলে এই জিনিসটা কিন্তু অলরেডি কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। ওকে, তো যার কারণে আমি শুধুমাত্র একটা পাশ ঠিক মতো করলাম, এই পাশটা আমি করলাম না। আপনি যদি চান যে না এই পাশেও করবেন, করে রাখতে পারেন, বাট এখানে দরকার নাই। আচ্ছা, এখন উপরের এই ইয়েলো কালারটা আমি পুরোটাই ঠিক মতোই করবো, কারণ এখানে আর 19-20 করলে আমাদের ডিজাইনটা আবার আসবে না। যেমন এখানে আমি এটাকে করে নিচ্ছি, একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখলে জিনিসটা ধরতে পারবেন। আর এটা যদি একবার ধরতে পারেন তাহলে আপনি মোটামুটি অনেক কাজ এটা দিয়ে করতে পারবেন। তো আজকে এই যে যে কাজটা আমরা শিখতেছি, এই কাজটার একটা নাম আছে, এই কাজটার নাম হচ্ছে ভেক্টর ট্রেসিং বলে। এই ভেক্টর ট্রেসিং এর কাজ মার্কেট প্লেসেও পাওয়া যায় এবং এটা ভালো একটা কাজ, সহজ একটা কাজ, কারণ এখানে আপনার কোনো আহ, মানে ক্রিয়েটিভিটির কোনো কাজ নাই, মানে কোনো ডিজাইনের পছন্দ হওয়া না হওয়া এরকম কোনো কাজ নাই। ক্লায়েন্ট আপনাকে একটা ছবি দিবে, দিয়ে বলবে যে তুমি এটা জাস্ট ড্রয়িং করে দাও বা যা আছে তাই বানায় দাও। তো সেক্ষেত্রে আপনার যদি পেন টুলটা ভালো করে জানা থাকে, আপনি এটা অনায়াসেই কিন্তু বানায় দিতে পারবেন। ওকে, আমি নিচের হলুদ দুটা করে নিচ্ছি, এখন এই যে উপরে সবুজটা করে নিচ্ছি। আর এটা করার সময় আমি এগুলো সব ঠিকঠাক রাখতেছি। একটু দ্রুত করতেছি, হালকা একটু 19-20 হবে, বাট আপনারা যখন করবেন স্মুথলি করবেন, যাতে যা আছে তাই করা যায়। ওকে, এটা হয়ে গেছে, মানে যতগুলো অবজেক্ট আছে, ঠিক আছে, যতগুলো অবজেক্ট মনে হবে সবগুলোকে আলাদা আলাদা করে এভাবে পার্টটা করে নিতে হবে। সবগুলো আলাদা আলাদা করার পরে আমরা কালার অ্যাপ্লাই করব, কালার অ্যাপ্লাই করলে তখন এটা অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, তো এখন সবগুলোর পাথ হয়ে গেছে। এই সবগুলো পাথ হওয়ার পরে সিলেকশন টুল দিয়ে সবগুলোকে জাস্ট বাইরে এইভাবে নিয়ে আসবেন। যে কোনো একটার উপরে ক্লিক করে এইভাবে টাইট টেনে নিয়ে আসবেন বাইরে। নিয়ে আসার পরে তারপরে হচ্ছে একটা একটা করে সিলেক্ট করে আমরা কালার অ্যাপ্লাই করব। যেমন এখন আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল দিয়ে, সিলেকশন টুল দিয়ে। তারপর আমরা এই যে এখানে একটা আইড্রপার টুল পাবো, আইড্রপার। ওকে, আইড্রপার টুলটা দিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে এই কালারটা এখানে নিয়ে নিচ্ছে। আচ্ছা, তারপরে উপরেরটাতে আমি আবার সিলেক্ট করে নিচ্ছি সিলেকশন টুল দিয়ে, তারপরে আইড্রপারটা দিয়ে এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে নিচের কালারের যেই শেপটা, যেটা আমি ইচ্ছাকৃতভাবে এরকম করে করলাম, এটা কিন্তু ঢেকে যাবে। বুঝতে পারছেন, কারণ এটা উপরে আছে, তো উপরে থাকার কারণে নিচের এই এলোমেলো শেপটা কিন্তু ঢেকে যাচ্ছে। তো এগুলো আসলে কাজ করতে গেলে বুঝবেন যে কোনটা আপনাকে একদম প্রপারলি করতে হবে, কোনটা একটু এলোমেলো করে করতে পারবেন। তো এগুলো প্র্যাকটিস করতে করতে জিনিসটা ধরতে পারবেন। এই যে এখানে দেখেন আমি এগুলো কিন্তু মিলাই দিইনি। কেন? কারণ এই যে এখানকার এই সবুজ কালারটা আমি যখন দিব তখন ওগুলো ঢেকে যাচ্ছে। ওকে, এইভাবে প্রত্যেকটা একটা একটা করে ধরবেন, আইড্রপার দিয়ে কালার দিবেন। তো এই হচ্ছে কাজ, এটা হলো ভেক্টর ফাইল। ওকে, এই ফাইলটাতে দেখেন কোনো পিক্সেল নাই, যতই জুম করি কোনো পিক্সেলের এখানে আমরা দেখা পাবো না, বাট এইটা কিন্তু পিক্সেলেটেড, অর্থাৎ এটা হচ্ছে জেপিজি ফাইল ছিল, তো এটা জুম করলে কিন্তু আমরা পিক্সেল দেখতে পাচ্ছি। তো এ হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটরের মানে কাজের মধ্যে পার্থক্য, বা ইলাস্ট্রেটরের যে কাজটা আমরা করতেছি এই কাজটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই। আর এই কাজটা কিন্তু ছোট করেন অথবা যতই বড় করেন, হ্যাঁ, এটা কিন্তু ফাটবে না, এটা ফাটবে না, এটা একদম যা আছে তাই থাকবে। তো এটাকে বলা হচ্ছে ভেক্টর ফাইল। ইলাস্ট্রেটরে যে ফাইলগুলো থাকে সেগুলো হচ্ছে ভেক্টর ফাইল। তো এখন আমাকে একটু বলেন যে আজকের ক্লাসের টপিকগুলো প্লাস হচ্ছে হোমওয়ার্কটা ক্লিয়ার হয়েছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা। আমি আপনাদের এখন মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, এখন আপনারা একটু কথাবার্তা বলেন। ওকে, না আমার ঘুম আসতেছে না, আমার একটু ঠান্ডা লাগছে, নাকতে পানি পড়তেছিল, এই জন্য একটু অসুবিধা হচ্ছিল ক্লাস নিতে। যাই হোক, মোটামুটি আজকে মেন টপিক গুলো শেষ হয়েছে, এখন বলেন। হ্যাঁ, আমার খুব ঠান্ডা লেগেছে আর কি। যাই হোক, হ্যাঁ, এখন মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, একজন একজন করে সিরিয়ালি যার নাম ডাকবো তিনি কথা বলবেন। ওকে, আচ্ছা, কাউসার হুসাইন ভাই বলেন।
সালাম স্যার। ওয়ালাইকুম ওই সালাম। যে ইলাস্ট্রেটর যে ইয়েটা সাইজটা নিয়েছিলেন পেপারে, ওইটা মানে ইয়া করছেন, রিমুভ করছেন কিভাবে? কোনটা রিমুভ করছি কিভাবে? এই যখন ইলাস্ট্রেটর একটা পেপার সাইজ দিছেন না আর্টবোর্ডে, হ্যাঁ যখন জেপিজি আকার সেট করলেন তখন মানে পিছনে আর্টবোর্ডটা ছিল হ্যাঁ, সাদা কালো। সাদা ওইটা কালার। কিভাবে জি জি জি। এই যে সেভ এস থেকে এখানে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এখান থেকে হচ্ছে আমরা করলাম। এখানে যদি আমরা ইউজ আর্টবোর্ডটা দেই তাহলে অনলি আর্টবোর্ডের ভিতরে যা আছে সেটা সেভ হবে। এই যে যেমন এইটা আসছে। আর যখন ইউজ আর্টবোর্ডটা আমরা আনচেক অবস্থায় রাখবো তখন হচ্ছে যে এরকম থাকবে, এটা পুরোটাই চলে আসবে, ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক সে সাদা করে নিয়ে নিবে। ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা এখন যেটা করলাম, যে ব্যানারটা আমি আর্ট করলাম, ওইটার পিছনে যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটাও কি রিমুভ করা যাবে? ও আচ্ছা, না এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো কাজ এখানে করা যাবে না। এখানে এটা তো একটা জেপিজি ফাইল নিয়ে আসছি। আপনি এখন এই কালারটা যদি পিছনে দিতে চান তাহলে দেন, সমস্যা নাই। এই যে কালারটা দিয়ে দিলেন। এখন এই যেটাকে জাস্ট নিচে পাঠিয়ে দিলাম। এই যে নিচে পাঠিয়ে দিছি, আমি শর্টকাট কি ব্যবহার করছি, এই যে এটা সেন্ড টু ব্যাকটা ব্যবহার করছি। সেন্ড টু ব্যাক ব্যবহার করে এটা নিচে পাঠিয়ে দিলাম। হ্যাঁ আর একটা হচ্ছে, আমরা দেখেন না ওই যে এখানে একটা পেপার সাইজ নিছি, হ্যাঁ সাইজ নেওয়ার পরে আমরা যখন ফটোশপে কাজ করতাম পেন্সিল দিয়ে ডিজাইন যদি বেশি হতো তাহলে আমরা বাইরে দিলে ওটা দেখা যেত না। এখানে তো পেন্সিল দিয়ে যদি আমি আর্ট করি তখন বাইরে ওটা দেখা যাবে, তখন আমি এটা ডিজাইনটা কিভাবে করবো? বুঝিনি আপনার কথা। বাইরে তো দেখা যাবে এটা তো আগেই বললাম। এখানে আমরা পুরোটাতেই কাজ করতে পারতেছি। হ্যাঁ, এখানে যাই রাখেন সবকিছুই দেখা যাবে। এই এখন হাইট। ধরেন আমি হ্যাঁ যে আমি মানে ধরেন আমি একটা পেজ সাইজ দিলাম, মানে এ ফোর সাইজের পেপার নিলাম, আমি এটাকে হ্যাঁ ডিজাইন করতেছি। এখন আমি উপরে একটা মানে শেপের মতো আমি আর্ট করছি, ঠিক আছে? এখন হচ্ছে ওইটা আর্টটা আমি এ ফোর সাইজের বাইরে দিছি, হ্যাঁ। আর বাইরে দেওয়ার পর হচ্ছে বাইরের অংশটা দেখা যাচ্ছে। হুম হুম। মানে আপনি বলতে কিন্তু চাচ্ছেন যে ধরেন আপনি চাচ্ছেন যে এরকম একটা শেপ নিয়ে এরকম কর্নারে একটা কিছু করলেন। এখন জি ফটোশপে তো এটা বাইরে যেটা আছে, হ্যাঁ, এই যেটা বাইরে আছে এটা তো আর দেখা যাচ্ছে না। এটা জি একটা জি ডিজাইন হয়ে গেছে, তাই না? জি ইলাস্ট্রেটর জি এখন জি। কিভাবে করবেন? এটা ওয়ে আছে, আরো কয়েকটা ক্লাস করেন তাহলে পাবেন। ঠিক আছে? এগুলো নেক্সট ক্লাসগুলোতে পেয়ে যাবেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে তাহেরা আক্তার আপু, জি বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার। ফটোশপে ওই যে ফুটবলের যে কাজটা ছিল, ওই ফুটবলের পিএনজি থেকে যে ফুটবলটা কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ এবার ওই সাদা ওই পেজটা সহ ওই ফুটবলের সাথে আসতেছে। যখন অ্যানিমেশনের কাজ করলাম না, ওই সময় ওই সাদা পেজটা বাদ দিয়ে তারপরে তো আমি যেই ফাইলে কাজ করতেছি ওইটাই করব, কিন্তু ওই ওই সাদা ওই ওই যে কি ডট ডট মতো একটা পেজ আছে ওইটা থেকে যাচ্ছে, ওইটা বাদ দিব কি করে? অনেক বড় প্রশ্ন হয়ে গেছে। আরেকবার একটু সহজে শর্টকাটে একটু বলেন, অথবা যদি স্ক্রিনশট পাঠাতে পারেন তাহলে একটু আমাকে পাঠান, আমি একটু দেখি। মানে আপনি ব্যাক, যে বলের ছবিটা নিচ্ছেন ওই বলের ছবির ব্যাকগ্রাউন্ডে কি ডট ডট আছে তাই? মানে হ্যাঁ ট্রান্সপারেন্ট হ্যাঁ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আছে এই তো? হ্যাঁ হ্যাঁ ওইটাকে আপনার পিএনজি করে নিতে হবে। পিএনজি করার জন্য হচ্ছে আপনি ওই সার্কেল একটা করে নেবেন, সার্কেল করে বলটাকে সিলেকশন করে কন্ট্রোল জে দিয়ে আলাদা করে নেবেন, তারপরে ওই বলটাকে পিএনজি করে সেভ, আলাদা করে আর পিএনজি না করলেও মানে সেভ না করলেও চলবে, জাস্ট ওই লেয়ার থেকে আলাদা করে নিতে হবে। এই এটা বুঝতে অনেক সময় লাগবে হয়তো একটু। এখনো বোঝেন নাই? না স্যার, একটু দেখাই দিলে ভালো হতো। এখন ধরেন এই যে আমরা একটা বল নিচ্ছি এখান থেকে, ঠিক আছে? এই যে বলটা নিলাম, এই বলটার এখন আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যেটা নিছেন জি ওইটা হয়তো বা অন্যরকম ব্যাকগ্রাউন্ড আছে, ডট ডট ব্যাকগ্রাউন্ড আছে নাকি? হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, যে ব্যাকগ্রাউন্ডই থাকুক,
এটা আপনি ধরেন নিলেন, নেওয়ার পরে এখানে আসলেন, এটা আসার পরে এখন আমার কি দরকার, শুধু বলটা দরকার, ব্যাকগ্রাউন্ড তো দরকার নাই। তাহলে আমি যে সিলেকশন করে যদি নেই কন্ট্রোল দিয়ে, ইলিপস টুল দিয়ে যদি একটা সিলেকশন করে নেই, ইলিপস দিয়ে, ঠিক আছে, ইলিপস দিয়ে আমি এখানে একটা সিলেকশন করে নিয়ে কন্ট্রোল জে প্রেস করতেছি, তাহলে তো আমার এটা আলাদা একটা লেয়ারে চলে আসছে, এখানে তো আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই যেটা আলাদা হয়ে গেল না। জি স্যার। এখন এটাকে আপনি কাজ করেন, এটা তো পিএনজি তে আলাদা করে সেভ করা লাগবে না, এখানে তো অলরেডি পিএনজি হয়েছে। এটা এখন নতুন একটা ফাইল ওপেন করে দেখান তো আমার। নতুন একটা ফাইলে কেন ওপেন করবেন? আপনি যদি এখানে যদি করেন, অর্থাৎ আপনি তো করবেন হচ্ছে অ্যানিমেশন, তো এখানে আপনি কাজ করেন, মানে হ্যাঁ বুঝতে পারছেন, মানে যদি আলাদা করে পেজ নেন সমস্যা নাই, নিয়ে ওখানে টেনে নিয়ে যায় বসান তাহলে তো হচ্ছে। এই যে এখানে আলাদা পেজ নিচ্ছেন, এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, এই যে এটাকে নিয়ে এখানে নিয়ে আসেন, বাস হয়ে গেল। এখন এটা কন্ট্রোল সি দিয়ে একটু ছোট বড় যা করার করে দেন এটাকে কাজ করেন। ওকে, এবার ঠিক আছে, এবার বুঝছি। আচ্ছা ঠিক আছে দেন। আচ্ছা, তারপরে নূরে আলম সিদ্দিক ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আমি ওই যে টাইমলাইন থেকে অ্যানিমেশন করার পরে সেভ করতে পারি নাই, কারণ আমার এখানে ওই যে সেভ অ্যাজ কপিটা নাই। তাহলে অন্য কোনো ভাবে সেভ করার কোনো আচ্ছা, অপশন আছে নাকি? তাহলে হচ্ছে সেভ করবেন ইয়ে থেকে, যেমন ধরেন আমি 1 মিনিট একটা টাইমলাইন জি, নিয়ে একটু আসি। দেখাই দিতে। হ্যাঁ, হুম, ধরেন প্রথম ফ্রেমে থাকলো এখানে, দ্বিতীয় ফ্রেমে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, আর এই দুটার মাঝখানে হুম, আমি 5টা ফ্রেম অ্যাড করে দিচ্ছি, সবগুলোতে একটা টাইম সেট করে দিচ্ছি 0.1 সেকেন্ড বা 2 সেকেন্ড, যাই হোক। তো এখন এটা আমরা যদি সেভ এস কপিতে না পাই, এক্সপোর্টের ভিতরে গেলে সেভ ফর ওয়েব পাবে, যে সেভ ফর ওয়েব। ওকে, সেভ সেভ ফর ওয়েব করে এটা পাবেন, আচ্ছা, হ্যাঁ, সেভ ফর ওয়েব, এই সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এখান থেকে জিআই ফরম্যাটটা সিলেক্ট করে সেভ করতে হবে। জি জি, এটা আমারটা হলো 2019, যার ফলে মনে হয় এটাতে এই অপশনটা নাই। আচ্ছা, কিন্তু এটা পাবেন 19 হলো, সেভ ফর ওয়েবটা পাবেন, এখান থেকে জি জিআই ফরম্যাটটা সিলেক্ট করে সেভ দিবেন। আওয়াজ আসতেছে জি জি, থেকে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি আওয়াজ বস, কি আসতেছে অবস্থা, ভালো আপনার আছেন? কাছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, আমার একটু প্রশ্ন ছিল। আমাকে একটা টুলস এটা একটু মানে একটু সুন্দরভাবে বা একটু ইজিলি ভাবে একটু আমাকে দেখাইবেন। পেন টুলটা দিয়ে আপনি কিভাবে মানে যে ঢেউগুলা দিলেন, আর হচ্ছে গিয়ে এটারে কিভাবে মাউস ড্র্যাগ করে নাকি কন্ট্রোল বা কিবোর্ডের কোনো কিছু চেপে ধরে, বা এটা কিভাবে করলেন আপনি একটু এটা যদি একটু সহজ করে বুঝাইতেন তাহলে একটু ইজি ভালো হইতো আর কি। কোনটা? পেন টুলটা দিয়ে কিভাবে যে ঢেউ ঢেউ দিলেন আর কি। এই যে নরমালি এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে করে এটা কি মানে কোনো কিছু প্রেস করতেছি না, নরমালি নরমাল। মাউসের রাইট বাটন ক্লিক করে কি এটা কি ছেড়ে দিব নাকি ক্লিক করেই রাখবো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা, এই যে ক্লিক করলাম ফার্স্ট ক্লিক, এখানে আমি ক্লিক করে ছেড়ে দিছি। এখন এই যে ঢেউ করার জন্য আমি যদি একটা ক্লিক করি তাহলে তো ঢেউয়ের এই যে রাউন্ডটা হবে না, এটা কর্নার হলো। আমার কি রাউন্ড দরকার, তাহলে রাউন্ড দরকার, এই যে ক্লিক করে আমি ছেড়ে দিচ্ছি, এসে আমি ক্লিক করে ছেড়ে দিচ্ছি, এই যে ক্লিক করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে ক্লিক করে ছেড়ে দিচ্ছি, ক্লিক করে ছেড়ে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, এই যে এখানে এসে ছেড়ে দিচ্ছি, এখানে ক্লিক করে ছেড়ে, এভাবে। আওয়াজ আসতেছে ভাই? যেমন একটা ছবি এডিট করতে গেলে কিন্তু ঢেউটা ঢেউটা আমি যেখানে দিব, বা একটা কিছু এডিট করতে গেলে যে জায়গা মতো গিয়ে আমি যে একটা দিব, কিন্তু ওইভাবে ওইটা হচ্ছে না আর কি, এই জন্য আর কি বললাম। আচ্ছা, ওটা আমাকে একটু দেখান তাহলে বুঝতে পারবো। আপনার মানে খুব নয়েজ আসতেছে, কারণ কি বাইরে না বৃষ্টি হচ্ছে না কিসের আওয়াজ এত? এই ভিডিওগুলো আপনারা মানে, দেখবেন, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না। আওয়াজ আসতেছে কিসের? আহ, আপনার এখান থেকে আওয়াজ আহ, আসতেছে, প্রচন্ড একটা শো শো আওয়াজ আসতেছে। হ্যাঁ, ভিডিওগুলো আপনারাই দেখবেন, আপনাদেরই কষ্ট হবে। সেই জন্য মাইক্রোফোন অন করার আগে আপনার একটু এনভায়রনমেন্টটা ঠিক করে নিয়েন, যাতে
অন্যরকম কোনো নয়েজ না থাকে। জি জি ঠিক আছে? আচ্ছা, আপনি একটু আমাকে স্ক্রিনশট পাঠায়েন কোন বিষয়টা সমস্যা হচ্ছে, ওটা আমি বলে দিব বা ওটা কিভাবে জি জি সমাধান ঠিক করতে হবে। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, বুরহানুদ্দিন ভাই বলেন। ফটোশপের অ্যাড লেয়ার মাস্ক যেটা, এটা কি, এটা পাচ্ছি না। একবার ট্রাই করলাম, কিন্তু আর অ্যাডলিয়ার দেখানো যাবে? মার্কস কোথায় পাবেন না কেন? এই যে এটা অ্যাডলিয়ার মার্কস, এই যে না, পতাকার মতো। হ্যাঁ, পাচ্ছি না তা না, জি। পারছি না আর কি। ও, ওই যে পাচ্ছেন না? একেবারে, হুম, আচ্ছা, এটার ওই কাজটা হচ্ছে, হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাক করেন বা হোয়াইট হোয়াইট দিয়ে যখন ওই হ্যাঁ, আবার কি বলে ফিরিয়ে আনেন কালারটা, আচ্ছা দেখেন, অথবা ব্ল্যাক দিয়ে। অ্যাডলিয়ার মার্কস দিয়ে মূলত আমরা কি করব? মুছামাছির কাজটা করবো, মানে কোনো অংশ আমি মুছবো, কোনো অংশ আমি মুছবো না, এই কাজটা করবো। ইরেজার টুলের যে কাজ, সেই কাজটা আমরা করব। তো অ্যাডলিয়ার মার্কস নিচ্ছি, খুবই স্বাভাবিকভাবে এটা মনে রাখবেন যে ব্রাশ টুল দিয়ে আমরা কাজটা করব। তো ব্রাশ টুল দিয়ে আমি যদি ফরগ্রাউন্ডে কালো কালার রাখি, অর্থাৎ কালো কালার দিয়ে যদি আমি এখানে ড্র করি, তাহলে এটা মুছে যাবে। ঠিক আছে, এই যে মুছে যাচ্ছে। এখানে কিন্তু কালো কালার অ্যাপ্লাই হচ্ছে, তার মানে ড্র কিন্তু ঠিকই হচ্ছে কালো কালার এখানে, বাট এখানে ওটা মুছে যাচ্ছে। সাদা কালারটা যদি আমি ফরগ্রাউন্ডে নেই, তারপরে যদি আবার ড্র করি, তাহলে যেখানে দেখেন ওই জায়গাটা সাদা হয়ে যাচ্ছে, আর আমাদের ইরেজ অংশটা আবার ব্যাক করতেছে। এটাই সিম্পল। অ্যাডলিয়ার মার্কস দিবেন। এই যে হ্যাঁ, কি বলে ফোরগ্রাউন্ডে যে সাদা নিলাম, তারপরে এই ড্র্যাগ করছি ইয়া দিয়ে, ব্রাশ টুল দিয়ে, সেই সময় মানে কি বলে হোয়াইট কালারটা কাজ করছে না, ব্ল্যাকটাই রয়ে যাচ্ছে, ব্ল্যাকটাই কাজ করছে, এরকম আর কি। বোঝাইতে পেরেছি কিনা? না, এখানে ফরগ্রাউন্ডে যেটা থাকবে ওইটার কালারটা অ্যাপ্লাই হবে। ফরগ্রাউন্ডে এখন সাদা থাকলে সাদা অ্যাপ্লাই হবে, সাদাটা এখানে অ্যাপ্লাই হবে, কালো থাকলে এখানে কালোটা অ্যাপ্লাই হবে। এই কালো দিয়ে মুছবে, সাদা দিয়ে ব্যাক করবে, এরকম হচ্ছে না? স্যার না, আমার মনে আমরা হয় মার্কসটা সিলেক্ট নাই, মার্কস লেয়ারটা সিলেক্ট করা নাই, না থাকলে হয় না। আমি একবার এরকম আচ্ছা, সমস্যা করছিলাম, এখন, পরে ঠিক হয়েছে। হ্যাঁ, এখন যদি আপনার এই লেয়ারটা সিলেক্ট করা থাকে, আপনার কি অন্য কোনো কালার চলে আসে, না কি সমস্যা হচ্ছে? না না, ব্ল্যাকটাই কাজ করে, এটা না, আমার ডান দিকে সাদাটাই হ্যাঁ, এটাই সিলেক্ট সিলেক্ট করা করা। আছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে দেখছি মানে শুধু ব্ল্যাকটাই কাজ করছে। আমার বাম দিকে যে এই ব্যাকগ্রাউন্ডে কালোই ছিল, ফোরগ্রাউন্ডে সাদা, হ্যাঁ, তারপরে হয় নাকি। মেনলি আমরা কাজ করব ব্রাশ টুল দিয়ে, তাও করেছি অবশ্য, হ্যাঁ, কাজটা হয়নি। এখানে একটা কথা, হ্যাঁ। যে সম্ভবত ব্রাশ টুলটা যে শুধু ফরগ্রাউন্ডের কালারকে সিলেক্ট করে, ওটাও জানতে হবে। আচ্ছা, আমাকে তো একটু ঠিক আপনি, আছে, ঠিক আছে, আমি ট্রাই অথবা করবো। এখন একটু কি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? ল্যাপটপে আছেন? এখন আছে কিনা আচ্ছা, দেখতে যদি হবে, না পারেন পরে আমাকে পরে তাহলে পাঠাই। একটু মেসেজ দিয়েন, আমাকে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিয়েন, হ্যাঁ? অথবা ছোট্ট একটা ভিডিও করে আচ্ছা আমাকে মেসেজ দিয়েন, তাহলে আমি আপনার সমস্যাটা ধরতে পারবো আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তারপরে রিন্টু ভাই, কি অবস্থা ভাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। যেটা বলতে চাচ্ছিলাম স্যার, যে আপনার ফটোশপে জি, টাইমলাইন টাইমলাইনের কাজ করার শেষে হ্যাঁ, যখন আমি সেভ করতে যাব, সেভ করার সময় দেখা যাচ্ছে যে আপনার জিপ এটা আসতেছে না আর কি। তো আমি আমি যে স্ক্রিনটা দেখাইতাম, তবে আরেকটা সমস্যা ছিল, ওটা আমি না দেখালে বুঝতে পারবো না। আপনি আচ্ছা, স্ক্রিনটা তাহলে যদি হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন, আমি অফ করে দিচ্ছি। জি, শেয়ার দেন। একটা আমি দিচ্ছি। হ্যাঁ, আমি সেই অ্যালাউ করেন আমাকে। হ্যাঁ, হ্যাঁ। ও, এখানে তো আপনি অ্যালাউ করলেন, আমার স্ক্রিন শেয়ার হবে। আবার তো কোনো কিছু অপশন আলাদা নাই। এখন তো হয় কিনা? হয়নি স্যার। ও আচ্ছা, শেয়ার দেওয়ার স্ক্রিন, হ্যাঁ এখন হবে। এখন এখন হচ্ছে, এখন হওয়ার কথা। না স্যার, মানে আপনি লিখেছেন আই এম নট অ্যালাউড, আপনি অ্যালাউ করতে পারেন। এখানে অপশন তো অফ করা আছে।
আচ্ছা, আমি হোস্ট ম্যানেজমেন্টটা অফ করে দেই। হ্যাঁ, এখন দেখেন তো। হ্যাঁ স্যার, এখন আচ্ছা, স্যার এখন ওকে স্যার? এখনো আসে নাই। আসে নাই এখনো। এখন আসেনি? না, চুজ উইন্ডোজ, হ্যাঁ শেয়ার দিলাম। কই? আমি তো এখানে সবকিছু তো ওকে আছে, এখন তো আসতেছে না তো। চুজ হোয়াট টু শেয়ার। অপশন আসতেছে না। এই অপশন আসছে তো, মানে মাইক্রোসফট এজ ট্যাব, উইন্ডোজ, এন্টার স্ক্রিন। আমি তো উইন্ডোজ দিয়েছি, এখন তো ওই যে শেয়ার দিচ্ছি, নিচ্ছে না। টু শেয়ার অডিও। আচ্ছা ভাইয়া আচ্ছা, ঠিক আপনি আছে anyway, ইন্টারনেট আপনার স্কিপ নেন, বুঝছেন? তাহলে আপনি হ্যাঁ, আপনি উইন্ডো দেওয়ার পরে ওই উইন্ডো ব্যাক করলে আর কোনো উইন্ডো দেখাবে না আপনার। জি। আচ্ছা, তাহলে রিন্টু ভাই আপনি আমাকে আলাদা করে একটু ইয়ে দিন, হ্যাঁ? এখানে যেহেতু আচ্ছা ঠিক আছে। আসতেছে না, আমাকে একটু জানায় তাহলে হবে। আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন হাবিব ভাই। স্যার আমি ওই যে একটা টি শার্টের ড্রয়িং করেছিলাম, জি। ডি লেখার ভিতরে স্যার ওই ভিতরের অংশটা কালার করতে হবে। তো সেক্ষেত্রে স্যার পেন টুল দিয়ে ওইটা তৈরি করলাম, কিন্তু কালারটা আমি দিতে পারলাম না। আচ্ছা, আমি যেগুলো দিয়েছিলাম ওগুলোর মধ্যে। জি স্যার। আচ্ছা, একটু দেখেন তো কোনটা। হ্যাঁ, কোনটা এখান থেকে। জি স্যার, এই যে ওয়াই ও ইউ স্যার, এর ভিতরে আছে স্যার লাস্টের যে ডি লেখাটা স্যার নিচে। জি স্যার, এটা ওপেন করেন। হ্যাঁ। জি স্যার, লাস্টে ইউর পরে ডি লেখা। ও, ডিটা তো দেখাইছিলাম। তো দেখাইছিলেন, কিন্তু আমি আসলে আমার এখানে আমি কি যেন প্রবলেম করলো। আমি আচ্ছা, স্যার ওইটা নিলাম, লেয়ার নিলাম স্যার, কোনোভাবেই এটা আমি অ্যাপ্লাই করতে পারলাম না। এখানে এই যে এইভাবে দেখাইছিলাম যে ডি লিখবেন, লেখার পরে হচ্ছে। স্যার এখানে কিন্তু লেয়ার টেয়ার নিতে হবে কিনা আগে পরে? না, না, টেক্সট লেয়ার তো অটোমেটিক চলে আসে, এগুলো তো আলাদা লেয়ার নিতে হবে না। এখানে যে ডিতে গিয়ে ফার্স্টে হচ্ছে কি করবেন, স্ট্রোকে কালারটা দিয়ে নেবেন। স্ট্রোকে কালার দিয়ে ফিল কালারটা অফ করে দিবেন। স্ট্রোকে কি কালার দিছি, সাদা কালার মনে হয়ে গেছে। হ্যাঁ, স্ট্রোকে কালার দিলাম, এই যে এটা। এখন এই যে ভিতরের যে ইয়েটা, এটা আলাদা একটা, এখানে ধরেন শেপ থাকবে আর কি। ঠিক আছে? এখানে আলাদা করে একটা শেপ করে দিতে হবে, এবং এটা যাতে দেখা না যায়। জি স্যার, আমি এতদূর পর্যন্ত করছিলাম, হ্যাঁ। তারপরে কালারটা আমি দিতে পারিনি। ও, এখন স্যার এখানে কোন কালারটা ব্যবহার হবে? এখানে কি ছিল, বাইরে সাদা ভিতরে হলুদ। ঠিক আছে, এই যে বাইরে আমরা স্টকে কালো কালার দিচ্ছি, ভিতরেরটা এখন যে কোনো কালার দেয়, এইভাবে আর কি জিনিসটা ছিল। অর্থাৎ উপরে এটা আলাদা আরেকটা শেপ, ওই শেপ দিয়ে ভিতরের এই স্টকটা হাইড করা থাকতেছে। স্যার উপরের এই শেপটা কিভাবে স্যার কালারটা দিলেন স্যার? এটা আলাদা, এই যে পেন টুল দিয়ে আমি শেপটা বানাই নিলাম। এখন এই যে এটা জি, আলাদা একটা শেপ। আমি তো বানাইছিলাম স্যার, তারপরে কালারটা দিয়ে অ্যাপ্লাইটা কি স্যার? আপনি পেন টুল দিয়ে কি ডাইরেক্ট শেপ মোড কাজ করছিলেন নাকি পাথ মোডে কাজ করছিলেন?
স্যার যখন হয়নি তারপরে পাতমুখ দিয়ে আমি কালারটা দিছি স্যার। পাসপোর্ট দিয়ে করলে এই যে পাসপোর্ট দিয়ে যখন এই যেভাবে করবেন করার, আচ্ছা এখন তো এটা শেপ সিলেক্ট হয়ে আছে। জি আমি এটা ডিলিট করে দিচ্ছি। এই যে দেখেন পেন টুল দিয়ে আমি যখন পাথ মোডেও যদি থাকি সমস্যা নাই, পাথ মোডে আমি যে একটা শেপ করে নিলাম, নেওয়ার পরে এই যে এখান থেকে আমরা এটাও দেখছিলাম, সিলেকশনে ক্লিক করলে সিলেকশন হবে, মার্কসে ক্লিক করলে যে অ্যাড লেয়ার মার্কসের কাজটা হয়, শেপে ক্লিক করলে এটা শেপ লেয়ারে কনভার্ট হয়ে যায়। এই যেটা এখন শেপ হয়ে গেছে, এখন এই যে কালার চেঞ্জ করতে হবে। আর জি স্যার, এখানে প্রবলেম ছিল স্যার। জি আচ্ছা, আর যদি সরাসরি এখানে শেপটা সিলেক্ট করে কাজ করেন তাহলে তো হইলই, তাহলে তো ডাইরেক্ট কালার সহ চলে স্যার, আসবে। তখন ওই রকম পারলাম না স্যার, পরে শেপ মোড দিয়ে কালারটা দিছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি সাব্বির ভাই বলেন। জি আচ্ছা, আহ, আমার প্রশ্নটা হলো যে অ্যাডভান্সের কোর্সটা তো ঈদের পরে শুরু হবে নাকি? জি জি, ঈদের আগে আর কয়টা ক্লাস আমাদের কি এই ঈদের বেসিক আগে, কোর্সটা কি ঈদের আগে শেষ না হবে? ঈদের আগে শেষ হবে না, এটা গত ক্লাসে বলেছিলাম যে আজকে 1 তারিখ, আজকে ক্লাস হলো, আমরা সোমবার পর্যন্ত ক্লাস করবো। হ্যাঁ, পরের ক্লাসটা মানে ঈদের আগে, আজকেটা সহ 2টা, আর বাকি 2টা আর কি ঈদের পরে থাকবে এই। আচ্ছা। আহ, আর আর কি আচ্ছা আজকে তো হচ্ছে রবিবার, তো হ্যাঁ, পরবর্তী ক্লাস হচ্ছে 3 তারিখ। এখন বৃহস্পতিবারটা যে একেবারে ঈদের খুব কাছাকাছি সময় হয়ে যায়, তো তো অনেকেই ধরেন যে বাড়িতে যাবে বা বিভিন্ন জায়গায় হ্যাঁ হ্যাঁ ছুটির হ্যাঁ, মধ্যে থাকবে, এই জন্য আমরা 5 তারিখের ক্লাসটা আর করবো না। আমরা পরের সপ্তাহে 12 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস করতে পারবো আশা করি। আমরা মঙ্গলবারে লাস্ট ক্লাসটা করি নাকি? জি জি, মঙ্গলবারে লাস্ট ক্লাস করে তারপরে হচ্ছে ঈদের পরের সপ্তাহে আর কি আমরা, ঈদের সপ্তাহে মানে শেষের দিকে, শেষের বৃহস্পতিবারে আর কি করবো, মানে 3টা ঈদ ক্লাস তো আর কি পর পর বন্ধ থাকবে। ঈদ তো শনিবারে, তো রবিবারে প্রথম ক্লাস, মঙ্গলবারে ক্লাস হয়, তাহলে মঙ্গলবারে কি ক্লাসটা শুরু না, করবেন? মঙ্গলবারে না, বৃহস্পতিবারে। 1 সপ্তাহ গ্যাপ থাকবে, বৃহস্পতিবার। 1 সপ্তাহ, হ্যাঁ। আচ্ছা, আমরা তো অ্যাডভান্সে গিয়ে তো আমরা শুধু সম্পূর্ণ ডিজাইনের উপরে ক্লাসটা করব, মানে ফার্স্টে কি আমাদের টুলস তো আর ওখানে ধরা হবে না, তো আমরা তো সম্পূর্ণ ডিজাইনটা করব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো ডিজাইন করতে গেলে তো টুলস এর ব্যবহার দিয়ে করবেন, কিন্তু টুলস এর যে বিস্তারিত যে আলোচনাটা, মানে টুলস দিয়ে কাজ করে এই বিষয়গুলো এখানে আর দেখা যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি তো সেই টাকাটা এখনো দিতে পারিনি। তা কালকে দিলে হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে, সমস্যা নাই। অ্যাডমিশন আচ্ছা, কালকে সকালবেলা কথা বলবানি। কতজন হইছে ভর্তি একটু জানতে পারি? এটা আপনারা যখন, আপনি তো হয়েছেন, এখন যারা হয়েছেন তারা একসাথে হন তারপরে জানবেন, এখন এটা হাইড থাকুক। ওকে, আচ্ছা, ঠিক আছে, অনেকেই হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমাদের যে বিশেষ অফারটা ছিল ওটা কি আলাদা ক্লাস না হবে না? ওইটা হচ্ছে রেকর্ডেড ভিডিওটা, ওইটা প্রোভাইড করবো বলছিলাম, একটা আলাদা কোর্সই আছে ওটার উপরে, ওই কোর্সটা আর কি আমি দিয়ে দিব, ভিডিওগুলো যেগুলো আছে সবগুলো ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। ও আচ্ছা, এমনি ওটার জন্য কি ক্লাস নেওয়া হবে না? তা ওইটার আলাদা ক্লাস লাগবে না, ভিডিওগুলো দেখলে হয়ে যাবে, তারপর যদি লাগে সেটা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, ওটা সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা শেষ করি, আমার একটু শরীরটা খারাপ লাগতেছিল। স্যার, জি বলেন স্যার বলেন। আপনি অসুস্থ বুঝতে পারছি। আমি সমস্যার কথা শেয়ার করছিলাম। জি হ্যাঁ, বিষয়টার জন্য দুঃখিত, আসলে আনফরচুনেট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা সমস্যা নাই। জি, জি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর বাকি কারো কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাসের হোমওয়ার্কটা কি থাকবে? আজকে ক্লাসে এই যে যে ছবিগুলো এখানে দেখালাম, একটা তো আমি করে দেখালাম, বাকিগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে জাস্ট যা আছে এগুলো সেম টু সেম বানানো ট্রাই করবেন আর কি। আচ্ছা, এগুলো জাস্ট যা আছে যেভাবে আছে যতটুকু পসিবল করা ট্রাই করেন। ঠিক। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে আমরা লেয়ার মাস্টার যখন কাজ করছি, হ্যাঁ
একটা ইয়েতে লেয়ার মাস্কের কাজ করলাম, তো সেই ক্ষেত্রে সেটা সেভ দিলাম। হ্যাঁ তো সেভ দেওয়ার পরে এই যে আমি যখন যে কোনো পিকচার ইমেজকে ইয়ে করছি, রিমুভ করছি, হ্যাঁ তখন ওটা ওইভাবেই থেকে যাচ্ছে। তো ওটা তো উপরে তো যেমন রিমুভ করার পরে যে উপরে যে আপনার হোয়াইট কালার যেটা হ্যাঁ সেভ করলে তো ওই হোয়াইট কালার ইয়েটা থেকেই যাচ্ছে। আমার কথা কি আমি কি না বুঝতে পারছি কি? বুঝিনি, আপনি যদি স্ক্রিন শেয়ার দিতে পারেন তাহলে একটু দেন, পারবেন? স্ক্রিন শেয়ার মধ্যে বলছেন আমার কাছে পিসিটা তাহলে আমাকে একটু আলাদা করে আপনি আমাকে একটু মেসেজ দেন, স্ক্রিনশট দিয়ে অথবা আচ্ছা, একটা ভিডিও করে আমাকে একটু মেসেজ দেন, ওকে ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই কোর্সে কতজন ভর্তি হইলেন? হ্যাঁ, অনেকেই হয়েছেন। ওয়াটারমেলনটা একটু দেখা, ওয়াটারমেলনটা সাইগের ভাই আপনি একটু ট্রাই করেন, হ্যাঁ সবাই একটু ট্রাই করেন, সহজ আছে, জাস্ট পেন টুল দিয়ে বানাবেন, সহজ। ভাইয়া স্ক্রিনটা আসছেন, আচ্ছা স্যার ফুলটা কিভাবে কালার করব? কিভাবে কালার করবো বলতে এখানে যে প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা করে আগে শেপটা বানায় নিতে হবে, বানায় নিয়ে তারপর হচ্ছে কালার দিবেন। যেভাবে করছি কলাটা সেম ওয়েতে এখানেও করবেন, ওকে? পারবেন, একটা আগে করেন, আগে কলাটাই করবেন, তারপরে বাকিগুলো সহজ সহজ গুলো আছে, একেবারে খুব সিম্পল, খুব সহজ এগুলো। এরপরেও যেগুলো এখানে সহজ আছে সেগুলো আগে করবেন, যেটা একটু কঠিন মনে হবে সেটা একটু পরে করেন, তাহলে হয়ে যাবে। তো ঠিক আছে, হ্যাঁ আজকে এই পর্যন্ত রাখি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ঈদে কি সবাই এখন যে যেখানে আছেন সেখানে থাকবেন নাকি মুভ করবেন? হ্যাঁ, বাড়িতে যেতে হবে, তো বাড়িতে চলে যাবো। আচ্ছা, অনেকে যারা চাকরি করতেছেন বিভিন্ন জায়গায় তারা হয়তো বাড়িতে যাবেন, আর যারা ফ্যামিলির সাথে আছেন তারা তো আসেনই, তাদের কোথাও যাওয়া লাগবে না। যাই হোক, এদিকে যদি কারো আসা হয় উত্তরবঙ্গে তাহলে আইসেন, দাওয়াত থাকলো, ঈদের দাওয়াত, দেখা করে যান। আপনাদের তো যাইতে একদিন সময় লাগে আমার এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এদিকের যারা আছেন আর কি, উত্তরবঙ্গের অনেকে আছেন, একজন আজকে মেসেজ দিল যে ঈদের পরে আসবেন দেখা করতে, দিনাজপুর থেকে আর কি। ঠিক আছে, সমস্যা নাই, আমি আছি। তো উত্তরবঙ্গের যদি কেউ তবে থাকেন, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, তাহলে আসতে পারেন, আমি আছি, সমস্যা নাই। জি, তবে আপনি কি ঢাকায় আসা হয়, ঢাকায় এরকম আইসে থাকেন বা ঢাকায় আসেন কখনো? হ্যাঁ ঢাকায় যাওয়া হয়, যে কয়েকদিন আগেও ঢাকাতে ঘুরে আসলাম, এই 3-4 দিন ছিলাম ঢাকায় গিয়ে। ওই যে আপনাদের 2টা ক্লাস ঢাকাতে গিয়েও নিলাম, আপনার বলা হয় নাই বা বুঝতে পারেন নাই। আহ, এই ঢাকা তো আচ্ছা, আমার বাসা ঢাকায় আছে, ঢাকাতে তো জি, জি, ওখানে থাকা হয়। ঢাকায় আসলে আসলে অবশ্যই বলবেন, অবশ্যই আপনার সাথে দেখা করব। জি ইনশাল্লাহ। আর বিশেষ করে আরেকটা হচ্ছে যে গ্রাফিক্স আমাদের কোর্সটা সম্পূর্ণ হয়ে গেলে এনি ডিজাইন যখন করতে পারবো তখন অবশ্যই আপনার এলাকায় যাব বা আপনার সাথে দেখা করবো, এটা আমার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। জি, ঠিক আছে, আমরা যাতে সহি সালামতে আমাদের যে জার্নিটা শুরু হয়েছে, এটা আমাদের অ্যাডভান্স কোর্সটা শেষ হতে হতে জুলাই শেষ হয়ে যাবে। তো আমরা কেবল হচ্ছে আজকে জুনের 1 তারিখ, তো জুন জুলাই আরো 2টা মাস, মানে গোটা 2টা মাস ইনশাল্লাহ আমরা একসাথে যারা থাকবেন তাদের সাথে আমরা থাকবো আর কি। তো আমাদের তো জুনের অর্ধেক তো চলেই যাবে যে ক্লাস হ্যাঁ করার। চলে যাবে, ওই তো মানে যারা আছেন এর মধ্যে তো অনেকে আসছেন আর অনেকে আসবেন, তো যারা আসবেন তাদেরকে নিয়ে আমরা জুলাই পর্যন্ত, জুলাই শেষ পর্যন্ত আমরা যাবো আর কি ইনশাল্লাহ। সেটাই তো, সহি সালামতে যাতে আমরা সবাই মিলে ক্লাসগুলো কন্টিনিউ করে শেষ পর্যন্ত যেতে পারি, এই। ওকে, হ্যাঁ সবাই ভালো থাকেন, দোয়া করেন জি, সবাই সবার জন্য। আসসালামু আলাইকুম। জি, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ ভালো হাফেজ। থাকেন আপনি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।